আসসালামু আলাইকুম। আমি এএসএম আলী আরাফাত, শিক্ষার্থী, পঞ্চম বর্ষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে। তো আজকে আমার যারা নিউ ফোর্থ ইয়ারে এমবিবিএস নিউ ফোর্থ ইয়ারে উঠছে তাদের জন্য যে ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি ক্লাসটা নেওয়ার কথা। তো ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজির মধ্যে আজকে যে ক্লাসটা নিব এটা আইটেম 1 এর টপিকস। তো আইটেম 1 এর মধ্যে অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজির মধ্যে কি কি টপিকস আছে, তো আমি প্রথমে টপিকসগুলো একটু বলে দিতে চাই। যেমন আছে ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। এরপরে এই ব্রাঞ্চগুলোর কিছু ডেফিনেশন আছে, এবং ব্রাঞ্চগুলোর ডেফিনেশন পরে আছে ড্রাগের মধ্যে ড্রাগের সোর্স, তারপরে ড্রাগের নমেনক্লেচার, এরপর আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এরপর ড্রাগের ডোজেস ফরমেশন, এগুলো আর কি। তো আশা করি ক্লাসটা যারা নিউ ফোর্থ ইয়ার আছে তাদের অনেক কাজে লাগবে। শুরুতে ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি। তো ফার্মাকোলজির ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের প্রথমে অবশ্যই জানতে হবে যে ফার্মাকোলজির ডেফিনেশনটা। ফার্মাকোলজির ডেফিনেশনটা যেটা হলো সেটা স্টাডি ফার্মাকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ স্টাডি অফ সাবস্টেন্সেস that interact with living systems through chemical processes, especially by binding to regulatory molecules and activating or inhibiting normal body process. তো এখন কথা হলো যে এই যে ডেফিনেশনটা, তো ডেফিনেশনটা যখন স্যার বা ম্যামরা ধরবে, আমাদের প্রফ বা ম্যামের ভাই বা হোক বা যেখানে, তো ডেফিনেশনটার ডিটেলস তো হয়তো শুনতে চাবে। যেমন ডেফিনেশনটার শুরুতে আমি বলছি যে স্টাডি অফ সাবস্টেন্স দ্যাট ইন্টারেক্ট উইথ লিভিং সিস্টেমস। এখন প্রথম কথা যে লিভিং সিস্টেমস, তাহলে আমাদের বডিতে কী কী লিভিং সিস্টেমস আছে। লিভিং সিস্টেমসের মধ্যে যেমন নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, তারপরে আমাদের ইমিউন সিস্টেম, তারপরে রিপ্রোডাক্টিভ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এগুলা। এরপরে আসে এখন এই লিভিং সিস্টেম। তাহলে লিভিং সিস্টেমটা কিসের মাধ্যমে কাজ করবে? বিভিন্ন ভ্যারিয়াস কেমিক্যাল প্রসেসের মাধ্যমে কাজ করবে। তাহলে এখন কেমিক্যাল প্রসেসগুলো কি? কেমিক্যাল প্রসেসগুলো মূলত বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন। তাহলে কি কি ধরনের কেমিক্যাল রিয়াকশন থাকে? যেমন অক্সিডেশন রিয়াকশন বা যেটাকে বলে জারণ বিজারণ রিয়াকশন, এই টাইপের কেমিক্যাল রিয়াকশন হয় আমাদের শরীরের মধ্যে, সেই কেমিক্যাল প্রসেসগুলো। তো এই কেমিক্যাল প্রসেসগুলো আবার কিছু রেগুলেটরি মলিকুলের সঙ্গে বাইন্ড করে। তো এখন এই রেগুলেটরি মলিকুলস কি কি আছে? রেগুলেটরি মলিকুলস মূলত তারাই যারা বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। তো কিভাবে কন্ট্রোল করে? এরা এনজাইমের কিছু মলিকুলস আছে যারা এনজাইমের অ্যাক্টিভিটিটাকে বাড়াবে, আবার কিছু মলিকুল আছে যারা এনজাইমের অ্যাক্টিভিটিটাকে কমাই দিবে। এদেরকে বলা হয় রেগুলেটরি মলিকুলস। তো এই রেগুলেটরি মলিকুল এবং বিভিন্ন ধরনের যে আমাদের শরীরে নর্মাল বডি প্রসেসগুলো আছে, এই নর্মাল বডি প্রসেসগুলোকে কখনো কখনো অ্যাক্টিভেট করা হবে, কখনো কখনো ইনহিবিট করা হবে। তাহলে এই যে পুরো ফার্মাকোলজির ডেফিনেশন, এর মধ্যে আমাদের কিন্তু টোটাল 4টা জিনিসের ব্যাখ্যা আমাদের জিজ্ঞাসা করতে পারে। তো পুরো ডেফিনেশনটা আমি আবার বলি প্রথম থেকে, যে ফার্মাকোলজি ইজ দ্য স্টাডি অফ সাবস্টেন্স উইথ study of substances that interact with living systems through chemical process। ঠিক আছে, এরপরে কিভাবে কেমিক্যাল প্রসেসগুলো কিভাবে কাজ করবে? স্পেশালি বাই বাইন্ডিং উইথ রেগুলেটরি মলিকুলস অ্যান্ড অ্যাক্টিভেটিং অর ইনহিবিটিং নর্মাল বডি প্রসেস। এরপরেই ফার্মাকোলজির ডেফিনেশনটার পরেই যেটা আসবে সবার প্রথমে, সেটা হচ্ছে কি কি ব্রাঞ্চ আছে ফার্মাকোলজির। তো ফার্মাকোলজির ব্রাঞ্চগুলো অনেক অনেক ব্রাঞ্চ আসলে আছে, কিন্তু এর মধ্যে কিছু দেখা যাচ্ছে 5 থেকে 6টার শুধু ডেফিনেশন বা জিনিসটা কি এটা বুঝলেই হবে, আর ডিটেলস পড়তে হবে মূলত 4 থেকে 5টা মতো ডিটেলস পড়তে হবে। তাহলে আমি প্রথমে আগে ব্রাঞ্চগুলোর নাম বলি। প্রথমে আছে ফার্মাকোগনোসি, তারপরে ফার্মাসি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, তারপরে ফার্মাকোভিজিলেন্স, তারপরে ফার্মাকোজেনেটিক্স এবং ফার্মাকোপিয়া, তারপরে ফার্মাসিউটিক্স আরও ইত্যাদি। তো এইগুলোই মূলত লাগবে। তো এখন
এর মধ্যে আমি যদি বলি সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, তাহলে অবশ্যই ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোজেনেটিক্স, এই তিনটাই মূলত বেশি ইম্পর্টেন্ট, এবং এর সঙ্গে ফার্মাকোভিজিলেন্স। এই চারটা মূলত একটু ডিটেলস জানাটাই ভালো। আর বাকিগুলো মোটামুটি জিনিসটা কি আর ডেফিনেশনটা বুঝলেই হবে। তো এখন আমি একটু ডিটেলসে যাই। প্রথমে আসি ফার্মাকোগনোসি। ফার্মাকোগনোসি জিনিসটা কি? ফার্মাকোগনোসি মূলত ফার্মাকোগনোসি বলতে বোঝায় স্টাডি অফ সাবস্টেন্স ফ্রম ন্যাচারাল সোর্স, অর্থাৎ যে সাবস্টেন্সগুলো আমরা ন্যাচারাল সোর্স থেকে পাই ওটাকে ফার্মাকোগনোসি বলে। তো এখন ফার্মাকোগনোসি কি কি জিনিস নিয়ে ডিল করে? ফার্মাকোগনোসি মূলত সোর্স আইডেন্টিফিকেশন, আইসোলেশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন অফ ন্যাচারাল ড্রাগস, স্পেশালি ফ্রম প্লান্ট বা হার্বাল মেডিসিন বা প্লান্ট থেকে। তার মানে কথাটা হচ্ছে যে হার্বাল মেডিসিন বা প্লান্ট থেকে আমরা যেই ন্যাচারাল ড্রাগগুলো পাবো সেইটা নিয়ে যেখানে বিশদ ব্যাখ্যা বা বিশদ আলোচনা করা হয় ওটাকে বলা হলো তোমার ফার্মাকোগনোসি। আচ্ছা, এরপরে আসবে ফার্মাসি। ফার্মাসি বলতে কি বোঝায়? ফার্মাসিটা মূলত ইট ইজ দ্য সায়েন্স অফ আইডেন্টিফিকেশন, কম্পাউন্ডেশন অ্যান্ড ডিসপেনশন অফ ড্রাগ। অর্থাৎ এইখানে যে শুধুমাত্র ড্রাগটা নিয়ে ড্রাগের আইডেন্টিফিকেশন, তারপরে কম্পাউন্ডেশন এবং ডিসপেনশন নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলা হচ্ছে ফার্মাসি। এরপরে আসবে ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্সটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রাঞ্চের মধ্যে ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স সে অন্যতম। তো ফার্মাকোকাইনেটিক্সটা কি বা ফার্মাকোকাইনেটিক্স কাকে বলে? ফার্মাকোকাইনেটিক্সটা হচ্ছে ইট ইজ দ্য স্টাডি অফ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এক্সক্রিশন অফ ড্রাগ। এটা ইজ কল্ড ফার্মাকোকাইনেটিক্স। মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা একদম টানা মুখস্থ রাখতে হবে এবং সহজ। এর জাস্ট 4টা প্যারামিটার আছে। কি? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এবং এক্সক্রিশন। এই 4টা জিনিস নিয়েই ফার্মাকোকাইনেটিক্স। এখন ফার্মাকোডাইনামিক্সটা কি? ফার্মাকোডাইনামিক্সটা হচ্ছে this is the branch of pharmacology which deals with biological effect and mechanism of action of drug। ঠিক আছে, তার মানে এই দুইটা ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে ফার্মাকোকাইনেটিক্স যেটা কি নিয়ে ডিল করে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এবং এক্সক্রিশন। তাহলে এই অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এই প্যারামিটারগুলো কিন্তু বোঝাচ্ছে যে বডি ড্রাগের প্রতি কি রেসপন্স করে, অর্থাৎ হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, সেইটাই বোঝাচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর যে ডাইনামিক্সটা আছে, ফার্মাকোডাইনামিক্স ডেফিনেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ফার্মাকোডাইনামিক্স ড্রাগের বায়োলজিক্যাল ইফেক্ট এবং মেকানিজম অফ অ্যাকশন নিয়ে কাজ করে। তার মানে এই ড্রাগটা আমাদের বডির সঙ্গে কি ব্যবহার করতেছে সেইটাকে বোঝাচ্ছে ফার্মাকোডাইনামিক্স। অর্থাৎ এক কথায় বলতে গেলে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, সেটা হলো ফার্মাকোডাইনামিক্স। তাহলে ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স এটা একেবারে হুবহু মুখস্থ করতে হবে এবং বুঝে মুখস্থ করতে হবে। এরপরে টক্সিকোলজি ফার্মাকোলজির একটা ব্রাঞ্চ। এটা যারা নিউ 4th ইয়ারে উঠছে তারা অলরেডি সেকেন্ড প্রপ দিয়ে আসেন। সেকেন্ড প্রপে ফরেন্সিক টক্সিকোলজি যেটা ছিল, তো তার সঙ্গে একটু মিল আছে, তবে এইখানে অতটা ডিটেলস পড়তে হবে না, জাস্ট জিনিসটা কি বুঝলে হবে। যেমন টক্সিকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি which deals with the adverse effect of drug and also the study of poison। তার মানে এখানে ড্রাগের অ্যাডভার্স ইফেক্টটা নিয়েও স্টাডি করা হবে এবং সঙ্গে সঙ্গে পয়জন নিয়েও স্টাডি করা হবে, এর বেশি আর কিছু লাগবে না। এরপরে ফার্মাকোজেনেটিক্স। এই ফার্মাকোজেনেটিক্সটা এবার আমাদের 3rd প্রপে অনেকজনকেই ভাইভাতে জিজ্ঞাসা করা হয়েছে, এক্সটার্নাল ইন্টারনাল সবাই জিজ্ঞাসা করেছেন এটা। তো ফার্মাকোজেনেটিক্সটা একটু ডিটেলস জানতে হবে। তো ফার্মাকোজেনেটিক্সটা কি? এটা ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ জেনেটিক বেসিস ফর ভ্যারিয়েশন ইন ড্রাগ রেসপন্স। অর্থাৎ আমরা একটা শরীরে যখন আমরা ড্রাগ ইনটেক করব, সেই ড্রাগের প্রতি আমাদের জেনেটিক যে বেসিস আছে এইখান থেকে এই ড্রাগ কী রেসপন্সটা দিবে সেটাকে বোঝাচ্ছে ফার্মাকোজেনেটিক্স।
অর্থাৎ জেনেটিক ড্রাগ রেসপন্সের প্রতি যে জেনেটিক প্যাসিস ওটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। তো এখন এই ফার্মাকোজেনেটিক্স ডেফিনেশন বলার পরে যেটা এরপরেই শুনতে চাই স্যার ম্যামরা, সেটা হলো ফার্মাকোজেনেটিক্সের উদাহরণ দিতে বলে মোস্ট কমন দুইটা উদাহরণ, যেটা অবশ্যই একেবারে ইনভেরিয়েবলি সবাই জানতে হবে। সেটা হলো প্রথমটা গ্লুকোজ 6-ফসফোডিহাইড্রোজেনেজ একটা এনজাইম। এই গ্লুকোজ 6-ফসফোডিহাইড্রোজেনেজ এনজাইম যে সকল মানুষদের এই গ্লুকোজ 6-ফসফোডিহাইড্রোজেনেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকবে, তো তাদেরকে যদি ক্লোরোকুইন বা প্রাইমাকুইন, যেগুলো ম্যালেরিয়ার ড্রাগ হিসেবে আমরা জানি, এই দুইটা ড্রাগ যদি দেওয়া হয়, তাহলে তাদের কি হবে? হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। এখন কিভাবে হয় এর ব্যাখ্যা তোমরা পরে পড়তে পারবে, আমি এখন তারপরে একটু বলে দিই। এই গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম যেটা, এটার কাজ হচ্ছে আরবিসির ডিস্ট্রাকশন বা প্রিম্যাচুর ডিস্ট্রাকশন। আমরা জানি আরবিসির গড় আয়ু হচ্ছে 120 দিন বা 4 মান্থ যেটা বলা হয়। তো এর আগে যাতে প্রিম্যাচুর যে ডিস্ট্রাকশন, এটা প্রিভেন্ট করে এই গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা। তাহলে যাদের গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকবে, তাদের ক্ষেত্রে প্রিম্যাচুর ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে, এবং এমনিতেই আরবিসির পরিমাণ তাদের শরীরে কম থাকবে। তো এদেরকে যদি পরে আবার প্রাইমাকুইন বা ক্লোরোকুইন দেওয়া হয়, এখন এই প্রাইমাকুইন বা ক্লোরোকুইনের মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে থেকে দেখা যায় যে এরা আমাদের বডি এনএডিপিএইচ, যে এনএডিপিএইচটা সেটার পরিমাণ কমায় দেয়। তো যখন এনএডিপিএইচটার পরিমাণ কমায় দেয়, তখন আমাদের শরীরের বিভিন্ন যে ফ্রি রেডিক্যালগুলো আছে, এই ফ্রি রেডিক্যালের পরিমাণগুলো বেড়ে যায়। আর এই ফ্রি রেডিক্যালগুলো তখন কি করে? আরও বেশি পরিমাণে আরবিসি ডিস্ট্রাকশন করতে থাকে। তো যখন অনেক পরিমাণে আরবিসি ডিস্ট্রাকশন করে, তাহলে দেখা যাচ্ছে একদিকে গ্লুকোজ 6-ফসফোডিহাইড্রোজেনেজ এনজাইমের ডেফিসিয়েন্সির কারণে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, আবার এইদিকে সঙ্গে আরও ক্লোরোকুইন দিয়ে আরও বেশি পরিমাণ, মানে আরও অ্যাগ্রিভেটিভ পরিমাণে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে। তাহলে মানে প্রফিউজ পরিমাণে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়ে যাবে তখন, মানে আরবিসির পরিমাণ একেবারে কমতে শেষের দিকে চলে আসবে, তখন প্রফিউজ পরিমাণে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। আচ্ছা, এটা গেল একটা উদাহরণ। আর একটা হচ্ছে সাক্সামিথিয়াম অ্যাপনিয়া, এটা একটা শব্দ। এখন সাক্সামিথিয়াম সাক্সামিথিয়াম হচ্ছে একটা ড্রাগের নাম, যেটা জেনারেল অ্যানেস্থেশিয়াতে ইউজ করা হয়, সাক্সামিথোনিয়াম। এর অন্য একটা নাম হচ্ছে সাকসিনাইল কোলিন। তো সাক্সামিথিয়াম অ্যাপনিয়া কেন বলা হচ্ছে? অ্যাপনিয়া শব্দের অর্থ কি? অ্যাপনিয়া শব্দের অর্থ হচ্ছে কমপ্লিট সিলেশন অফ ব্রেথিং, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়। তো সাক্সামিথিয়ামের সঙ্গে কি সম্পর্ক? জেনারেল অ্যানেস্থেশিয়াতে যখন আমরা সাক্সামিথিয়ামটা ইউজ করি, তো এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কাজ করার পর এটাকে অবশ্যই মেটাবলিজম হয়ে যেতে হবে। কিন্তু যাদের সিডোকোলিনেস্টারেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে এই সাক্সামিথিয়াম অ্যাপনিয়াটা হয়। কারণ এই সিডোকোলিনেস্টারেজ যে এনজাইম, এই সিডোকোলিনেস্টারেজ এনজাইমটার কাজ হচ্ছে এটা সাক্সামিথিয়ামকে যখন সাক্সামিথিয়ামের কাজটা শেষ হয়ে যাবে, তারপর এটাকে ডিস্ট্রাক্ট করতে সাহায্য করে। কিন্তু যাদের যখন সিডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি হয়ে যাবে, তখন তো আর সাক্সামিথিয়াম সহজে ডিস্ট্রয় হবে না, তখন এটা প্রলঙ্গিং অ্যাকশন হবে এবং আস্তে আস্তে এটা রেসপিরেটরি মাসেলের উপরে অ্যাটাক করে অ্যাপনিয়া করে দেবে। তাহলে এটা ছিল ফার্মাকোজেনেটিক্সের মধ্যে। এরপরে আসবে ফার্মাকোইপিডমিওলজি। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু জিনিসটা কি এটা জানলে আমাদের জন্য অনেক ভালো হবে। যেমন আমরা একটা ড্রাগ ইউজ করব, সেই ড্রাগটার ইউজফুল এবং অ্যাডভার্স ইফেক্টও থাকবে, অ্যাডভার্স ইফেক্টও থাকবে। তো তাহলে ইউজফুল এবং অ্যাডভার্স ইফেক্ট কাদের উপর? একটা লার্জ নাম্বার অফ পিপুলের উপরে যখন আমরা ইউজফুল এবং অ্যাডভার্স ইফেক্ট দুইটা ইফেক্টই স্টাডি করব, তখন এটাকে বলা হবে ফার্মাকোইপিডমিওলজি। এর বেশি এখান থেকে আর কিছু লাগবে না। এরপরে আসবে যেটা ফার্মাকোভিজিলেন্স। তো ফার্মাকোভিজিলেন্সটা কি? Pharmacovigilance is a branch of pharmacology which deals with adverse drug reaction. আমাদের সামনে অধ্যায়ে বা জেনারেল ফার্মাকোলজির মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন পড়ব।
এই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স। ফার্মাকোভিজিলেন্সের পরে আরেকটা টার্ম থাকে ফার্মাকোপিয়া। এই ফার্মাকোপিয়াটাও একটা গুরুত্বপূর্ণ টপিকস, খুব বেশি ডিটেলস হয়তো লাগবে না, তারপরেও যেটা ফার্মাকোপিয়াটা হচ্ছে মূলত লিস্ট অফ প্রোডাক্ট ইউজড ইন মেডিসিন, অর্থাৎ মেডিসিনে আমরা যে সকল প্রোডাক্ট ইউজ করি সেই প্রোডাক্টগুলোর ডেসক্রিপশন, কেমিক্যাল টেস্ট, তারপরে প্রোডাক্টগুলোর আইডেন্টিটি, পিউরিটি এবং ফর্মুলা, এই ফর্মুলা এইসব নিয়ে যে ব্রাঞ্চের মধ্যে আলোচনা করা হবে সেটাকে বলে সাধারণত ফার্মাকোপিয়া। এখন ফার্মাকোপিয়া মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে কী কী ধরনের ফার্মাকোপিয়াটা আছে জেনারেলি, বা কোনগুলা সব থেকে বেশি ইউজ করা হয় বা প্রচলিত কোনগুলা, সাধারণত তিনটা। যেমন ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া বা সংক্ষেপে যেটাকে ইউএসপি বলা হয়, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। আরেকটা আছে ব্রিটিশ ফার্মাকোপিয়া এবং আরেকটা ইউরোপিয়ান ফার্মাকোপিয়া। ঠিক আছে, এটা গেল ফার্মাকোপিয়া। এবং ফার্মাকোপিয়ার সঙ্গে আরেকটা টার্ম আসে যেটা ফর্মুলারি। এখান থেকে তেমন কিছু জানতে হবে না, ফর্মুলারিটা জাস্ট কি ডক্টরস প্রেসক্রাইবিং বাইবেল, অর্থাৎ এই ফর্মুলারিটাকে ডক্টরস প্রেসক্রাইবিং বাইবেল বলা হয়। এর থেকে বেশি কিছু আর মোটামুটি লাগবে না। তো এই মোটামুটি ব্রাঞ্চগুলা যেগুলো বললাম, 4 থেকে 5টা একটু ডেফিনেশনগুলো বুঝতে হবে, আর এই 4টা জিনিস ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোজেনেটিক্স আর ফার্মাকোভিজিলেন্স, এগুলো একটু বিস্তারিত করতে হবে। এরপরেই আসে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস বা ফার্মাকোলজি, মূলত যেটার উপর দিয়ে আমরা পড়াশোনা করি সেটা হলো ড্রাগস। তো ড্রাগ শব্দটা ওল্ড ফ্রান্স বা প্রাচীন ফ্রান্স শব্দ ড্রগু, DROGUE, ড্রগু, এই শব্দটা থেকে এসেছে এবং যার অর্থ ছিল মেডিসিনাল প্ল্যান্ট বা ড্রাই হার্ব। অর্থাৎ এই ড্রাই হার্ব বা মেডিসিনাল প্লান্টের যে ওল্ড ফ্রান্স শব্দ ড্রগুই, ওইখান থেকে আসতেছে ড্রাগ শব্দটা। তো এখন ড্রাগের ডেফিনেশনটা জানতে হবে, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন, এবং এটা ইনভেরিয়েবলি হয়তো ধরা হবে। তাহলে ড্রাগটা কি? এনি সাবস্টেন্স অফ প্রোডাক্ট দ্যাট ইজ ইউজড অর intended to be used to modify or explore physiological systems or pathological state for the benefit of the recipient. তো এর মধ্যে যেভাবে ফার্মাকোলজির ডেফিনেশনটা আমাদের একেবারে খুঁটে খুঁটে 4টা অপশন, এটা ফিজিওলজিক্যাল স্টেটকে আমি যেভাবে বলছি এভাবে ড্রাগেরটাও ধরা হবে। তো কী ধরা হবে? আমি প্রথমে বলছি that is used or intended to be used to modify or explore physiological system or pathological state. তো এখন প্রথম কথা হলো ফিজিওলজিক্যাল সিস্টেম কী কী আছে। তাহলে আমাদের শরীরের নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেম কী কী? এই যে আগে আমি বলেছি, যেমন নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, বিভিন্ন ধরনের সিস্টেম, এগুলো হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেম। আর প্যাথোলজিক্যাল স্টেটগুলো কি? প্যাথোলজিক্যাল স্টেট হলো আমরা যখন অসুস্থ হয়ে যাব, ওই অসুস্থ হওয়ার পরে আমাদের যে স্টেটটা হবে ওটাকে প্যাথোলজিক্যাল স্টেট বলা হয়। তো আমরা যে ডেফিনেশনের মধ্যে দেখতে পাচ্ছি যে মডিফাই আর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম আর প্যাথোলজিক্যাল স্টেট। তো এখন মূলত ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে মডিফাই করা বোঝাচ্ছে। যেমন যদি আমরা উদাহরণ দিতে চাই, ওভুলেশন, একটা রিপ্রোডাক্টিভ ওমেনদের ওভুলেশন যখন স্টপ করতে হয়, ওভুলেশন স্টপ করার জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়া হয়। তো এইটা কিন্তু একটা নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেমই, জাস্ট সেটাকে মডিফাই করা হচ্ছে। এজন্য এখানে মডিফাই অফ ফিজিওলজিক্যাল সিস্টেমটা বলা হচ্ছে। আর এক্সপ্লোর করা হয়েছে প্যাথোলজিক্যাল স্টেটটাকে, প্যাথোলজিক্যাল স্টেটটাকে জাস্ট এক্সপ্লোর করতে হবে। এরপরে আসে যে এই যে ফিজিওলজিক্যাল সিস্টেম বা প্যাথোলজিক্যাল স্টেট, এটা আমরা মডিফাই বা এক্সপ্লোর কেন করব? ফর দ্য বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট হলো বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট। বলতে কি বোঝায় এখানে? বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট, অর্থাৎ রিসিপিয়েন্ট শব্দটা কেন আনা হলো? বেনিফিট অফ দ্য পেশেন্টও লিখতে পারতো, কেন রিসিপিয়েন্ট আনলো? কারণ হলো যে আমরা যখন ড্রাগটা শুধু একজন অসুস্থ রোগেই নিবে না, এটা তো আমরা প্রিভেন্ট করার সময় ড্রাগটা ইউজ করি, তাই না? যেমন বিভিন্ন ভ্যাকসিন কি একটা কোনো
রোগ সেটার আগে থেকেই সেটাকে যাতে আমার শরীরের মধ্যে ঢুকতে না পারে বা অ্যাটাক করতে না পারে, সেটা একজন সুস্থ মানুষের শরীরে দেওয়া হয়, তাহলে অবশ্যই যেমন ভ্যাকসিনেটেড তাহলে একটা বেস্ট উদাহরণ। এই কারণে বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট, এই ব্যাপারে কোনো কনফিউশন থাকা যাবে না। তাহলে বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট কেন বলা হচ্ছে? যে শুধু অসুস্থ রোগীরাই ড্রাগ নেবে না, আমরাও যারা সুস্থ মানুষ থাকবে তারাও তো এটা ইউজ করবে, সেজন্য এটা বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট শব্দটা ইউজ করে সব থেকে বেটার। এরপরে যেটা আসে যে একটা ড্রাগ হইতে গেলে এদের কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 1966 সালের অনুযায়ী এদের একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, যার মধ্যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে সেটা একটা ড্রাগ হিসেবে প্রচলিত হবে। সর্বপ্রথম কথা হচ্ছে ইট শুড বি রিয়াক্ট অর ইন্টারেক্ট উইথ দ্য বডি। অবশ্যই যে ড্রাগটা আমি নিব সেটা অবশ্যই আমার শরীরের মধ্যে রিয়াক্ট বা ইন্টারাক্ট করতে হবে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট পয়েন্ট। এরপর সেকেন্ড পয়েন্টটা হলো ইট মাস্ট বি ডিসপোজড অফ আফটার মেটাবলিজম, অর্থাৎ আমার কাজ শেষ, এরপরে ড্রাগটাকে অবশ্যই ডিসপোজ হয়ে যেতে হবে। নাহলে কী হবে, যদি ডিসপোজ না হয়ে যায় তাহলে এটা লং টাইম আমাদের শরীরে অ্যাক্টিভিটি করতে থাকবে এবং টক্সিক ইফেক্ট থেকে বিভিন্ন ধরনের বাজে ইফেক্ট ফেলাবে শরীরের উপরে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্টে আসবে শুড নট প্রডিউস এনি এনার্জি অর ক্যালোরি, অর্থাৎ এই ড্রাগটা আমাদের শরীরে এক্সট্রা কোনো এনার্জি বা ক্যালোরি ভ্যালু তৈরি করবে না। ও ড্রাগের যে জন্য ড্রাগটা ইউজ করা হয়েছে জাস্ট সেই জন্য ড্রাগটা ইউজ করলে হয়ে গেল ব্যাস। তাহলে ড্রাগের কয়টা ক্রাইটেরিয়া আমরা পেলাম? তিনটা। ইট মাস্ট বি রিয়াক্ট অর ইন্টারেক্ট উইথ দ্য বডি, ইট মাস্ট বি ডিসপোজড অফ আফটার মেটাবলিজম, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইট শুড নট প্রডিউস এনি এনার্জি অর ক্যালোরি ভ্যালু ইন দ্য বডি। এরপর ড্রাগের আরও বিভিন্ন প্রপার্টি থাকে। তো একটা ড্রাগ হইতে গেলে তার কী কী প্রপার্টি লাগবে? সর্বপ্রথম অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ, শেপ এবং ইলেকট্রিক্যাল চার্জ থাকতে হবে। এরপরে ড্রাগটা ট্রান্সপোর্টেড হওয়ার, অর্থাৎ একটা ড্রাগটা আমরা ইনটেক করবো, তারপর অবশ্যই এটাকে ট্রান্সপোর্ট হয়ে এর ইউজুয়াল সাইটে যাইতে হবে। তো অবশ্যই তাহলে কি থাকতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টি টু বি ট্রান্সপোর্ট। এরপরে এই ড্রাগটার একটা গুড ইফিকেসি এবং পটেন্সি থাকতে হবে। ইফিকেসি কি পটেন্সি কি এগুলো তোমাদের আরও অনেক পরে পড়তে হবে, তো তখন ডিটেলস পড়তে পারবা। এখন মোটামুটি এটুকু জানো যে একটা ড্রাগের অবশ্যই তার ইফিকেসি থাকতে হবে এবং পটেন্সি থাকতে হবে, একটা বেস্ট ইফিকেসি এবং পটেন্সি থাকতে হবে। এরপরে যেটা কথা, অ্যাডভার্স ইফেক্ট কম থাকতে হবে। যে ড্রাগের যত অ্যাডভার্স ইফেক্ট কম সেটা আমাদের শরীরের জন্য তত বেশি ভালো। এরপরে আমরা ড্রাগ কেন ইউজ করি বা কি কি কারণে ইউজ করি সেটা জানতে হবে, এবং এটা কিন্তু রিটেন প্রপ টার্ম বা যে কোনো ধরনের পরীক্ষার জন্যই আমাদের এই ড্রাগটা আমরা কেন ইউজ করব এটা অসম্ভব ইম্পর্টেন্ট। তো ড্রাগটা ইউজের মেইন হেডলাইন হচ্ছে চারটা। এর মধ্যে আসবে প্রিভেনশন অফ ডিজিজ, তারপর ট্রিটমেন্ট। সবার প্রথমে আমরা ট্রিটমেন্টটা বললেই সব থেকে ভালো হয়, ট্রিটমেন্ট বা কিওর অফ ডিজিজ। এরপরে কন্ট্রোল বা সাপ্রেশন অফ ডিজিজ, দেন প্রিভেনশন অফ ডিজিজ, এবং এরপরে ডায়াগনোসিস অফ ডিজিজ। তো এখন ডিটেলস জানি যে ট্রিটমেন্ট অফ ডিজিজ। এখন এটা আমরা সবাই জানি যে আমরা ড্রাগ একটা ফার্স্ট কেউ তো অসুস্থ হওয়ার পরে ড্রাগটা নেয়, কোনো একটা অসুখ আছে সেখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ড্রাগটা ইউজ করা হয়। তো যেমন কি কি আছে, অ্যান্টিবায়োটিক্স, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স আমরা কোথায় ইউজ করি? বিভিন্ন ইনফেকশনে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। তারপরে জ্বর বা ফিভার আমরা কি ইউজ করি? অ্যান্টিপাইরেটিক ইউজ করি। এরপরে বিভিন্ন ধরনের অ্যানালজেসিক, তারপর ডাইউরেটিক্স, অ্যানালজেসিক আমরা পেনের ক্ষেত্রে ইউজ করি, এইগুলো ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমরা সামনে ডিটেলস পড়বা, এখন মোটামুটি জানলেই চলবে যে কী কী পারপাস আমরা ট্রিটমেন্ট করি। এরপরে আসে কন্ট্রোল বা সাপ্রেশন অফ ডিজিজ। এইখানে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে যে কিছু ডিজিজ আছে যেগুলো কিন্তু কখনোই 100% কিউরেবল না, যেমন কি ডায়াবেটিস এবং হাইপারটেনশন। এগুলো 100% কিউরেবল হওয়ার পসিবিলিটি কম, এদেরকে কন্ট্রোলে রাখতে হয়। তাইলে ড্রাগের আমরা যখন ডায়াবেটিস হয় তখন কি ইউজ করি? ইনসুলিন ইউজ করে।
আবার এদিকে যখন হাইপার টেনশন হয় তখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইউজ করে। তাহলে এই ড্রাগগুলোকে আমরা অবশ্যই কন্ট্রোলের ইউজের মধ্যে রাখতে পারি, কন্ট্রোল বা সাপ্রেশন, অর্থাৎ ডায়াবেটিসটাকে কন্ট্রোল বা সাপ্রেস করে রাখতেছে, এদিকে হাইপার টেনশনটাকে কন্ট্রোল বা সাপ্রেস করে রাখতেছে। এরপরে আসে প্রিভেনশন অফ ডিজিজ। প্রিভেনশন অফ ডিজিজের মধ্যে কি? প্রিভেনশন ভ্যাকসিন একটা আসতে পারে। ভ্যাকসিন দ্বারা আমরা ডিজিজটার আর্লি প্রিভেনশন করি, ঠিক আছে, ভ্যাকসিন। আরেকটা হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অর্থাৎ এই যে আনওয়ান্টেড প্রেগনেন্সিটা প্রিভেন্ট করার জন্য আমরা যে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করি, এটাও একটা প্রিভেনশন। এরপরে দ্য লাস্ট ওয়ান ইজ ডায়াগনোসিস অফ ডিজিজ। যেমন আমরা কিন্তু ফার্স্ট ইয়ার অ্যানাটমি থেকে একটু হালকা পাতলা জেনে আসছি যে ব্যারিয়াম মিল এক্সট্রে নামে যে টার্মটা শিখে আসছি, যে আমাদের জিআইটি লেশন বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কোনো লেশন আছে কিনা এইটা পরীক্ষা করার জন্য এই ব্যারিয়াম মিল এক্সট্রাটা করা হয়। এটা তার মানে এটা ডায়াগনোসিস পারপোজ, ঠিক আছে। তাহলে টোটাল 4টা গেল: ট্রিটমেন্ট অফ ডিজিজ, কন্ট্রোল অফ ডিজিজ, প্রিভেনশন অফ ডিজিজ অ্যান্ড ডায়াগনোসিস অফ ডিজিজ। মোটামুটি ইউজগুলা অনেক ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার রেখে আমাদের পড়তে হবে। এরপরে যেটা আসবে আমাদের ড্রাগ, দুইটা জিনিসের মধ্যে আমাদের কিন্তু কনফিউশন লাগতে পারে। আচ্ছা, ড্রাগটা কি আর মেডিসিনটা কি? ঠিক আছে, অনেকে ভাবতে পারে মেডিসিন যা ড্রাগ হতো তাই হয়তো, কিন্তু না, এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো একটু ক্লিয়ার ঠান্ডা মাথায় বুঝতে হবে যে ড্রাগটা কি আর মেডিসিনটা কি। ড্রাগটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অফ মেডিসিন, অর্থাৎ একটা মেডিসিনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, র ম্যাটেরিয়ালস এক্সট্রাক্টটা থাকে, এইটা হলো ড্রাগ। তাহলে মেডিসিনটা কি? মেডিসিনটা হলো, মেডিসিনও এক ধরনের ড্রাগ, কিন্তু এটাকে জেনারেল ভাষায় বলতে পারে অল দ্য মেডিসিন আর ড্রাগ। সব মেডিসিনই কিন্তু সব মেডিসিনকে ড্রাগের মধ্যে রাখা যাবে। তাহলে মেডিসিনের ডেফিনেশন বা মেডিসিন কি জানতে চাইলে আমরা এটা বলতে পারি যে মেডিসিন ইজ এনি ড্রাগ হুইচ ইজ পিউরিফাইড, অর্থাৎ হুইচ ইজ পিউরিফাইড অ্যান্ড হ্যাভ ডেফিনাইট ফর্মুলেশন, লেবেলিং অ্যান্ড ডেট অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপায়ারি ডেট। ঠিক আছে, তাহলে ড্রাগটা কি ছিল? ড্রাগটা ছিল জাস্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অফ মেডিসিন, অর্থাৎ আমাদের মেডিসিন তৈরি করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা লাগবে ড্রাগ বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস বা ড্রাগ লাগবে, এর সঙ্গে এক্সিপিয়েন্ট লাগবে। তো এটা ড্রাগ আর মেডিসিনের মেইন ডেফিনেশনটা গেল। মেডিসিনটা কি? এটা হচ্ছে এনি ড্রাগ হুইচ ইজ পিউরিফাইড অ্যান্ড হ্যাভ ডেফিনাইট ফর্মুলেশন, লেবেলিং অ্যান্ড ডেট অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপায়ারি ডেট। ঠিক আছে, তো এখন যেটা কথা আসবে, দুইটা উদাহরণ যদি আমাদের কিন্তু প্রফিট টেবিলে ভাইবা বোর্ডে বা টার্মে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা ড্রাগ আর মেডিসিন তুমি একটু দুটো উদাহরণ দিয়ে বোঝাও তো যে কোনটা ড্রাগ কোনটা মেডিসিন। যেমন আমরা কিন্তু সবাই কম বেশি জ্বর আসলে প্যারাসিটামল ইউজ করি, অনেকে এটাকে নাপা বলে জানে। এখন এই দুইটার মধ্যে কোনটা ড্রাগ কোনটা মেডিসিন এটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। প্যারাসিটামল যেটা, এইটাকে ড্রাগ বলা হবে, এবং এই যখন নাপাটা হচ্ছে মেডিসিন। ঠিক আছে, অর্থাৎ এই সামনে যে নমিনক্লেচার অনুসারে এদেরকে ভাগ করেছে, কিন্তু আপাতত এতটুকু জানলে চলবে যে আমরা যে প্যারাসিটামল যখন বলবো তখন এটা একটা ড্রাগ, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অফ মেডিসিন, আর যখন মেডিসিন আসবে তখন সেটার নাম হবে কি নাপা। আর এর ডিফারেন্সটা রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি জানা থাকতে পারে। এটা যার যার কাছে যে বই থেকে তোমরা ডিফারেন্সটা, ড্রাগ এবং মেডিসিনের ডিফারেন্সটা লিখে নিতে পারো। এক কথায় বলতে গেলে যে অল ড্রাগস আর নট মেডিসিন, সব ড্রাগই কিন্তু মেডিসিন না, কিন্তু অল মেডিসিন আর ড্রাগ, এটা হচ্ছে নর্মাল জেনারেল কথা যে অল মেডিসিন আর ড্রাগ। তো এখন মেডিসিন, একটা মেডিসিনের মধ্যে আমি ফার্স্টে বলেছি দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ড্রাগ বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, এবং এর সঙ্গে কি থাকবে? এর সঙ্গে থাকবে এক্সিপিয়েন্ট। এই এক্সিপিয়েন্টটা হলো কিছু অ্যাডিশনাল কেমিক্যাল সাবস্টেন্স, যাদের কোনো ড্রাগ প্রপার্টি নাই, এদেরকে কি করা হবে? ড্রাগ প্রোডাকশনের সময় এমনিতে ইউজ করা হয়, জাস্ট ইউজের জন্য এদেরকে ব্যবহার করা হয়। তো কি কি এক্সিপিয়েন্ট আছে, অর্থাৎ অ্যাডিশনাল সাবস্টেন্স আমরা কি কি ইউজ করি?
যেমন সবার প্রথম বলতে পারি ডিলুয়েন্টস। ডিলুয়েন্টস কারা? যারা হচ্ছে একটা ড্রাগের বাল্ক বা বাল্ক অ্যাড করবে ড্রাগে, সেটাকে বলছে এক্সিপিয়েন্ট। যেমন ডেক্সট্রোজ, তারপর ইস্টার্স, এগুলোকে ডেক্সট্রোজ, ইস্টার্স, সুক্রোজ, এগুলোকে ডিলুয়েন্টস বলা হয় সাধারণত, ডিলুয়েন্টস। এরপরে আসবে বাইন্ডার। বাইন্ডার কারা? যারা বিভিন্ন ড্রাগ মলিকুলসটাকে বাইন্ড করবে যাতে ড্রাগটা অটো ব্রেকডাউন না হয়ে যায়। বিভিন্ন ড্রাগ থাকে যেগুলো দেখা যায় অটো ব্রেকডাউন হয়ে যেতে পারে, তো এই অটো ব্রেকডাউন ঠেকানোর জন্য কিছু বাইন্ডার ইউজ করা হয়, যেমন মিথাইল সেলুলোজ। এরপরে আসবে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ডিসইন্টিগ্রেটিং এজেন্ট কারা? ওই ড্রাগ যে মলিকিউলটা থাকবে এটা অ্যাবজর্পশন হওয়ার পূর্বে ব্রেক করাকে বলা হয়েছে ডিসইন্টিগ্রেশন, যেমন ইস্টার্স, ইটিসি। এরপরে আসবে কালারিং এজেন্ট, সুইটেনিং এজেন্ট, তারপরে ফ্লেভারিং এজেন্ট। এই যে কালারিং এজেন্ট, সুইটেনিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই পরিচিত আছি। তো এখন এগুলোর উদাহরণটা আমরা জানবো। কালারিং এজেন্টের মধ্যে কি থাকে? ক্যারামেল। তারপরে সুইটেনিং এজেন্টের মধ্যে আমরা ছোটোবেলা থেকেই যেটার সঙ্গে পরিচিত স্যাকারিন, স্যাকারিন, তারপরে ল্যাকটোজ, এইগুলো হচ্ছে সুইটেনিং এজেন্ট। এরপরে সুইটেনিং এজেন্টের পরে আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হলো ফ্লেভারিং এজেন্ট। ফ্লেভার সম্পর্কে তো আমরা সবাই পরিচিত, যে বিভিন্ন জিনিসের ফ্লেভার চেঞ্জ করে দেয় অনেক কিছু অ্যাড করার মাধ্যমে। তাহলে ফ্লেভারিং এজেন্টের মধ্যে আছে অরেঞ্জ ফ্লেভার, তারপরে পেপারমিন্ট অয়েল, মানে ইটিসি ইটিসি। তাহলে এক্সিপিয়েন্টের মধ্যে আমরা এক্সাম্পলগুলো অবশ্যই পড়ব। আমি হেডলাইনগুলো আবার একটু বলি। ডিলুয়েন্টস, বাইন্ডার, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, এরপরে কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট এবং সর্বশেষ সুইটেনিং এজেন্ট। তো এখন প্রফিট টেবিলে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা একটা মেডিসিনের মধ্যে তো শুধু ড্রাগ থাকলেই চলতো, এক্সিপিয়েন্ট কেন অ্যাড করা হলো? এই এক্সিপিয়েন্টের কী ব্যবহার আছে? এক্সিপিয়েন্টের ইয়ে কি? এক্সিপিয়েন্টের ব্যবহার এই জন্যই করা হয় যাতে এই মেডিসিনটা আরও বেশি স্টেবল, অ্যাকসেপ্টেবল এবং কনভেনিয়েন্ট ফর্মে এটাকে আরও তৈরি করা যায়। তাহলে এটাকে যদি আরও বেশি স্টেবল, অ্যাকসেপ্টেবল এবং কনভেনিয়েন্ট ফর্মে তৈরি করা যায়, তাহলে কী সুবিধা হবে? সুবিধা হবে যে এটা আরও ইউজফুল, পেশেন্ট এটাকে অ্যাডমিনিস্টার করতে অনেক কনফিডেন্স ফিল করবে যে না, ড্রাগটা আমার শরীরে অনেক ভালো কাজ করবে। মানে আমরা দুইটা ইউজ বলতে পারি, একটা এই ফর্মুলেশনটাকে আরও বেশি স্টেবল, অ্যাকসেপ্টেবল এবং কনভেনিয়েন্ট ফর্ম করা, আরেকটা হচ্ছে টু মেক হেল্পফুল ফর অ্যাডমিনিস্ট্রেশন টু দ্য পেশেন্ট। এরপরে যে টপিক্সটা, ড্রাগসের সোর্স, মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এটা এই জেনারেল ফার্মাকোলজির ফার্স্ট আই থিঙ্ক ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজির একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা একেবারে পয়েন্ট টু পয়েন্ট জানতে হবে। সোর্স অফ ড্রাগ, কী কী সোর্স আছে? তো সোর্স অফ ড্রাগের সাধারণত দুইটা ক্যাটাগরিতে ভাগ করে, একটা ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারালের মধ্যে আসবে প্লান্ট সোর্স, অ্যানিম্যাল সোর্স, তারপর মিনারেল সোর্স এবং সিনথেটিক বা লেবার মিনারেল সোর্স, এবং তিনটা, প্লান্ট, অ্যানিম্যাল এবং মিনারেল সোর্স। আর একটা থাকলো আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়ালের মধ্যে সিনথেটিক বা ল্যাবরেটরি সোর্স, আর একটা ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি যে সোর্সটা আছে সেটা। একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। এখন আমরা ফার্স্টে ন্যাচারাল তিনটার ব্যাখ্যা জানি। প্লান্ট সোর্সের মধ্যে কী কী আছে? বিভিন্ন ধরনের অ্যালকালয়েডস, অয়েলস এবং গ্লাইকোসাইড। তো অ্যালকালয়েড এবং গ্লাইকোসাইড এই দুটার মধ্যে পার্থক্য হলো, অ্যালকালয়েডটা নাইট্রোজেনাস সাবস্ট্যান্স এবং গ্লাইকোসাইডটা নন নাইট্রোজেনাস সাবস্ট্যান্স। তো ফার্স্টে অ্যালকালয়েডসের মধ্যে আসি, কী কী আছে? যারা নিউ ফোর্থ ইয়ারে উঠছে তারা কিন্তু মাত্রই ফরেন্সিক মেডিসিন থেকে পড়ে আসছে, যে বিভিন্ন ধরনের যে অ্যাট্রোপা বেল্লাডোনা, যেটা থেকে অ্যাট্রোপিন তৈরি করা হয়। অ্যাট্রোপিন সম্পর্কে সবাই অবগত আছে যে অ্যাট্রোপিন কোথেকে তৈরি? অ্যাট্রোপা বেল্লাডোনা থেকে, বা অ্যাট্রোপা বেল্লাডোনাটা কি পপি ফুল, এখান থেকে অ্যাট্রোপিন তৈরি করা হয়। আচ্ছা, আরেকটা আছে রোলফেয়া সার্পেন্টিনা, যেটা সর্পগন্ধা নামে পরিচিত, এবং পপি সিডস বা যেগুলোকে পেস্তা দানা বলা হয়, এখান থেকে আমরা মরফিন পাই। তো মোস্ট দুইটা এক্সাম্পল, অ্যালকালয়েডের এক্সাম্পল চাইলে আমরা মোস্ট দুইটা বলতে পারি, অ্যাট্রোপিন এবং মরফিন, যে দুটো থেকে পাওয়া যায়। অর্থাৎ অ্যাট্রোপিন পাওয়া যায় অ্যাট্রোপা বেল্লাডোনা থেকে,
আর মরফিন পাওয়া যাচ্ছে পপি সিড থেকে। এরপরে আসবে গ্লাইকোসাইড। গ্লাইকোসাইড কারা? নন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এই অ্যালকালয়েডস এবং গ্লাইকোলাইডসের মধ্যে কিছু পার্থক্য করতে হবে, এটা তোমার বই থেকে পার্থক্য আকারে নিয়ে খাতায় লিখে রাখবা, এটা রিটেন এবং রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো গ্লাইকোসাইড কী কী আছে? গ্লাইকোসাইডের মধ্যে সাধারণত দুই ধরনের গ্লাইকোসাইড থাকে, একটা কার্ডিয়াক গ্লাইকোসাইড আর একটা অ্যামিনো গ্লাইকোসাইড। কার্ডিয়াক গ্লাইকোসাইডের মধ্যে কি আছে? যেমন ডিগক্সিন। আর অ্যামিনো গ্লাইকোসাইডের মধ্যে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগসগুলো। তো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস থাকলো অ্যামিনো গ্লাইকোসাইডের মধ্যে, আর কার্ডিয়াক গ্লাইকোসাইডের মধ্যে থাকলো ডিগক্সিন। তাহলে আমাদের প্লান্ট সোর্স শেষ। প্লান্ট সোর্সের পরে এখন আসবে অ্যানিমেল সোর্স। তো অ্যানিমেল সোর্স, ন্যাচারালের মধ্যে আমরা প্রথমে কী বলছি যে প্লান্ট সোর্স, অ্যানিমেল সোর্স এবং মিনারেল সোর্স। প্লান্ট সোর্স শেষ, প্লান্ট সোর্সের পরে আসলে এখন অ্যানিমেল সোর্স। অ্যানিমেল সোর্স অর্থ কি? আমরা বিভিন্ন প্রাণীর দেহ থেকে আমরা যে ড্রাগগুলো তৈরি করব সেগুলোকে অ্যানিমেল সোর্স বলা হয়ে থাকে। অ্যানিমেল সোর্স থেকে আমরা কী কী পাইতে পারি? যেমন বিভিন্ন ধরনের হরমোন, ইনসুলিন, যেমন ইনসুলিন, তারপরে থাইরক্সিন, স্টেরয়েড এগুলা, তারপর হেপারিন, সেরাম, ভিটামিন এ এবং টক্সিন এবং টক্সয়েড ইটিসি অ্যানিমেল সোর্স থেকে। জাস্ট নামগুলো পড়লেই হবে, অ্যানিমেল সোর্স থেকে এত ডিটেলস অনেক কিছু লাগবে না। এরপরে প্লান্টের মধ্যে আরেকটা বাকি থাকলো, সেটা মিনারেল। মিনারেল আমরা তো জানি অনেক ধরনের মিনারেল আছে। তো এখন কোন কোনগুলা ড্রাগ হিসেবে ইউজ করা যায় বা বেশি ইম্পর্টেন্ট সেটা জানবো। ম্যাগনেশিয়াম, যেমন আছে ম্যাগনেশিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, ফেরাস সালফেট, আয়োডিন, পটাশিয়াম, মানে ইটিসি। এবং এইগুলার ভ্যারিয়াস ইউজ আছে যেগুলো আমরা সামনে গেলে এক একটা ডিটেলস পড়তে পারবো। এখন আপাতত নামগুলো জানলেই চলবে যে কোন কোন মিনারেল আমাদের ইউজ করা হয়। মিনারেলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো ম্যাগনেশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম যে অক্সাইডটা আছে সেই দুটো। এটা আমাদের অ্যান্টাসিড। অ্যান্টাসিড সম্পর্কে তো আমরা সকলেই অবগত আছি। তো অ্যান্টাসিডের মধ্যে দুইটা ফর্মুলেশন থাকে এবং দুইটাই মিনারেল দ্বারা তৈরি। কী কী? একটা ম্যাগনেশিয়াম সালফেট আর একটা অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, ম্যাগনেশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দুটো কম্বিনেশনে আমাদের এই অ্যান্টাসিডটা তৈরি হয়। আপাতত এখান থেকে এতটুকু জানলে চলবে। এরপরে আর্টিফিশিয়াল সোর্স। আমাদের ন্যাচারাল সোর্সটা শেষ, আর্টিফিশিয়াল সোর্স। আর্টিফিশিয়াল সোর্সের মধ্যে আসে সিনথেটিক। প্রথম দুইটা আছে, একটা সিনথেটিক বা ল্যাবরেটরি সোর্স, একটা ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি। তো যে সিনথেটিক যে সোর্স, এটা নাওয়াডেজ অর্থাৎ আমাদের এখন সব থেকে ড্রাগগুলো যত বেশি ইউজ, যেগুলো আমরা ড্রাগ ইউজ করি আমাদের বেশিরভাগই সিনথেটিক সোর্স থেকে আমরা পেয়ে থাকি। এখন সিনথেটিক, তাহলে স্যার বা ম্যাম ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা সিনথেটিক সোর্সটাকে কেন বেশি ইউজ করা বা কী কী উদাহরণ আছে? ফার্স্টে যদি উদাহরণ বলি, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, হরমোন, তারপর প্যারাসিটামল, এগুলো কিন্তু আমরা সিনথেটিক সোর্স থেকে পাই। তো এইগুলো বলার পরেই জিজ্ঞাসা করবে মাস্ট যে আচ্ছা তুমি যে বললা সিনথেটিক সোর্স থেকে এখন বেশিরভাগ ড্রাগ তৈরি করা হয়, তাহলে কেন কেন সিনথেটিক থেকে এর মধ্যে এমন স্পেশাল কী আছে? সিনথেটিক থেরাপির স্পেশালিটি হলো হাফ লাইফ কম, অ্যাডভার্স ইফেক্ট কম, এবং এটাকে অনেক বেশি অ্যাভেলেবেল, এবং এটা অনেক বেশি মেকানিজম অফ অ্যাকশনটা বডিতে অনেক বেশি ভালো। এই চারটা জিনিসের কারণে আমরা সিনথেটিকটা ইউজ করি। তাহলে কোন কোন চারটা জিনিস? দুইটা জিনিস কম এবং দুইটা জিনিস বেশি, বা দুইটা জিনিস ভালো। কি কি কম? হাফ লাইফ কম, অ্যাডভার্স ইফেক্ট কম। আর ভালোর দিকে কি কি? অ্যাভেলেবিলিটি বেশি এবং অ্যাকশনটা ভালো। এই চারটা জিনিসের কারণে আমরা সিনথেটিক ড্রাগটাকে এখন বেশি ইউজ করি। আর বাকি থাকলো ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি। ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজিটা এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রডিউস করা হয়। তো কি কি আছে এখান থেকে? জাস্ট দুইটা নাম জেনারেলি পড়লে হবে, যে হিউম্যান ইনসুলিন এবং হিউম্যান গোনাডোট্রপিন। এই দুইটা জিনিস আমরা কোত্থেকে পাই? ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি থেকে পেয়ে থাকি। তাহলে আপাতত আমাদের সোর্স, ড্রাগের সোর্স কিন্তু শেষ, এবং সোর্সটা অসম্ভব গুরুত্ব সহকারে এবং অনেক ভালো মতো পড়তে হবে, এবং প্রত্যেকটা থেকে পেলাম, কোনটার কী উদাহরণ আছে, এগুলা আমাদের ডিটেলস জানতে হবে। আর
অ্যালকালয়েড, বিভিন্ন অ্যালকালয়েড, তারপরে এদিক গ্লাইকোসাইড, এগুলোর ডিফারেন্সগুলো যার যার বইতে আছে, বই থেকে এগুলো নিজের খাতায় লিখে সুন্দর করে ডিফারেন্স 4 থেকে 5টা পয়েন্ট পড়লেই আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আর সিনথেটিক ড্রাগের যে অ্যাডভান্টেজ, এটা কিন্তু মাস্ট, ভাইবার জন্য অবশ্যই অবশ্যই এটা লাগবে, সিনথেটিক ড্রাগের অ্যাডভান্টেজটা। এরপরে আমরা আসতে পারি ড্রাগের বিভিন্ন ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম সম্পর্কে হয়তো আমরা অনেকেই অবগত আছি এবং বেশিরভাগ অবগত আছি কি কি ডোজেস ফর্মে পাওয়া যায় ড্রাগ। যেমন সবার প্রথমে যদি মেইন ভাগ করতে চাই, মেইন ভাগে 4টা আসবে: সলিড প্রিপারেশন, তারপরে সেমি সলিড প্রিপারেশন, লিকুইড প্রিপারেশন এবং সর্বশেষ গ্যাসিয়াস প্রিপারেশন, বিভিন্ন ধরনের গ্যাসিয়াস প্রিপারেশন। তো সলিড প্রিপারেশনের মধ্যে আমরা কি কি পেতে পারি? সলিড প্রিপারেশনের মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, এগুলা বিভিন্ন ধরনের ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, ঠিক আছে। আর যদি সেমি সলিড জিজ্ঞেস করা হয় তাহলে কি সেগুলো? বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট, তারপরে পেস্ট, ক্রিম, এগুলা যেগুলো আমরা সাধারণত স্কিনের উপর ভাগ বা বাহ্যিক দিক থেকে আমরা ব্যবহার করে থাকি, এগুলো সেমি সলিডের মধ্যে পড়ছে। আর লিকুইড প্রিপারেশন, লিকুইড প্রিপারেশনটা কি? যেমন বিভিন্ন ধরনের সাসপেনশন, তারপরে ইমালশন, তারপরে সলিউশন, সাসপেনশন, ইমালশন, তারপরে বিভিন্ন ধরনের ড্রপস, এগুলা কিন্তু আমরা লিকুইড প্রিপারেশনের মধ্যে ফেলতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়তো সবাই এই সম্পর্কে অবগত, বিভিন্ন ইনজেকশন, সেটা ইন্টারভেনাস ইনজেকশন, যেটা আমাদের ভেইনের মধ্যে পুশ করা হয়, ইন্টারভেনাস ইনজেকশন, এগুলোও কিন্তু লিকুইড প্রিপারেশনের মধ্যে। তো এরপরে বাকি থাকলো 4র্থ নাম্বার, যেটা গ্যাসিয়াস প্রিপারেশন। গ্যাসিয়াস প্রিপারেশনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যারোসল এবং নেবুলাইজারটা অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা তোমরা পরবর্তীতে পড়বা ডিটেলস। আপাতত এতটুকু জানলে চলবে যে নেবুলাইজারটা কি, এটা একটা গ্যাসিয়াস প্রিপারেশন। তাহলে সলিউশন অফ ড্রাগের, ফর্মুলেশন অফ ড্রাগের মধ্যে আমরা কি জানলাম? তো ড্রাগের জেনারেলি 4টা ফর্ম থাকে। 4টা ফর্মের মধ্যে কি কি? প্রথমটা হলো সলিড, দ্বিতীয়টা সেমি সলিড, এরপরে লিকুইড এবং লাস্টেরটা গ্যাসিয়াস ফর্ম। এখান থেকে ওই উদাহরণগুলো জাস্ট এগুলো আমি বললাম, এগুলো মনে রাখলেই হবে, এর থেকে বেশি কিছু লাগবে না। তো ডোজেস ফর্মুলেশনের পরেই আমাদের যেটা লাগবে যে ড্রাগের নমিনক্লেচারটা কিন্তু মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ, আমাদের রিটেনের জন্য বিশেষ করে অসম্ভব গুরুত্বপূর্ণ, এবং দেখা যায় ইনভেরিয়েবলি এখান থেকে কোশ্চেন থাকেই। ড্রাগের সাধারণত আমরা 4টা নামের সঙ্গে বেশি পরিচিত। একটা কেমিক্যাল নেম, জেনেরিক নেম, ট্রেড নেম, আর একটা হচ্ছে কোড নেম। এবং এই যে 4টা নাম, এইগুলোর ডিটেলস আমাদের একটু পড়তে হবে, মানে কোনটা কি সেটা জানতে হবে, এবং এই 4টার পার্থক্য আকারে পড়তে হবে। এইটাই পরীক্ষাতে বেশি আসে সাধারণত। তো ফার্স্টে যদি জিজ্ঞাসা করা হয় যে কেমিক্যাল নেম জিনিসটা কি, আর কেমিক্যাল নেম দ্বারা ড্রাগের কি বোঝানো হচ্ছে? কেমিক্যাল নেমটা মূলত এই যে নাম, যে কেমিক্যাল নেম, কেন কেমিক্যাল নেম নামটা করা হয়েছে? কারণ এটা কেমিক্যাল স্ট্রাকচার অফ ড্রাগটাকে রিপ্রেজেন্ট করে। কেমিক্যাল নেমটা দ্বারা আমরা ওই ড্রাগের কেমিক্যাল স্ট্রাকচার বুঝতে পারি, সেজন্য এটাকে বলা হয় কেমিক্যাল নেম। তবে কেমিক্যাল নেম যেহেতু এর মেইন কেমিক্যাল স্ট্রাকচার নির্দেশ করে, এটা একটু মানে এটার ডিসঅ্যাডভান্টেজটা আবার একটু বেশি। কি ডিসঅ্যাডভান্টেজ? যে এটা নামটা অনেক লং থাকে, তারপরে এটা ডিফিকাল্ট টু রিমেম্বার, মনে রাখা কঠিন, এবং নট সুইটেবল ফর রুটিন ইউজ। ঠিক আছে, এটা রুটিন ইউজে আমরা মানে জেনারেলি কেমিক্যাল যে নেমটা থাকে এটা তেমন ইউজ করা হয় না। আচ্ছা, এরপর জেনেরিক নেমটা অফিসিয়াল এজেন্সিগুলো ইউজ করে। এই জেনেরিক নেম আর ট্রেড নেম, এই দুইটা নামই সব থেকে বেশি ইউজ করা হয়, জেনেরিক নেম এবং ট্রেড নেম। তো জেনেরিক নেম কারা ইউজ করে? অফিসিয়াল এজেন্সি, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা রিকমেন্ডেড যে কোনো ধরনের অফিসিয়াল এজেন্সি আছে, যেমন ইউনাইটেড স্টেটস অ্যাপ্রুভ নেম, সংক্ষেপে USAN, ঠিক আছে। এরা সাধারণত জেনারিক নেমগুলো ইউজ করে থাকে। জেনারিক নেমের সুবিধা কি? জেনারিক নামগুলো অনেক শর্ট থাকে, প্রোনাউন্স করা অনেক ইজি, রিকল করা ইজি, এবং রিকগনাইজ করা ইজি। তাহলে 4টা জিনিস কি? এটা
মানে মেইন 4টা জিনিস, আরও বই থেকে আরও তোমরা অতিরিক্ত পড়তে পারো, সমস্যা নেই, কিন্তু মেইন 4টা জিনিস। যে জেনেরিক নামটা অনেক শর্ট নেম থাকে, এবং শর্ট নেম থাকার জন্য কি আছে, এটা প্রোনাউন্স করা সহজ, রিকল করা সহজ, রিমেম্বার করা সহজ। তো এরপরে আসলো ট্রেড নেম। ট্রেড নেমটা কি? ট্রেড নেমটা আরও বেশি শর্টার, জেনেরিক নেমের থেকে ওরা অনেক বেশি শর্টার এবং আরও বেশি সিম্পলার এবং ইজিয়ার টু রিমেম্বার। অর্থাৎ জেনেরিক নেমের থেকে ট্রেড নেমটা আরও বেশি সহজ মনে রাখার জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞাসা করবে, যে দেখা গেল প্রফিট টেবিলে তোমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি এমন কিছু ড্রাগের উদাহরণ বলো, মানে দেখা যাচ্ছে সেম কাইন্ড অফ ড্রাগ, এদের জেনেরিক নেম বলো এবং ট্রেড নেম বলো। আমরা নর্মালি সবাই জ্বরের জন্য কোনটা ইউজ করি বা যেটার সঙ্গে সবাই পরিচিত আছে, প্যারাসিটামল বা নাপা। এখন এই যে প্যারাসিটামলটা কিন্তু এটার জেনেরিক নেম, আর নাপাটা হলে ট্রেড নেম। আবার যেমন অ্যাসপিরিন আছে, অ্যাসপিরিনটা কিন্তু এটার জেনেরিক নেম, এটার যদি ট্রেড নেম জিজ্ঞাসা করা হয় সেটা হবে ডিসপিরিন। তাহলে প্যারাসিটামলটা হলো জেনেরিক নেম আর নাপাটা ট্রেড নেম। আবার এদিকে অ্যাসপিরিন জেনেরিক নেম এবং যেটা ডিসপিরিনটা হলো ট্রেড নেম। এরপরে আর একটা বাকি আছে, সেটা হলো কোড নেম। তাহলে কোড নেমটা কি? কোড নেমটা তেমন বেশি ইউজ করা হয় না, এটা শুধুমাত্র ইনভেস্টিগেশনাল পারপাস। বিভিন্ন ধরনের যারা রিসার্চার আছে, এই রিসার্চ পারপাসে ইনভেস্টিগেশনাল পারপাসে কোড নেমটা ইউজ করা হয়, তেমন বেশি এসআরের তেমন বেশি ইউজ নেই। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে ড্রাগ নমেনক্লেচারের মধ্যে কোন দুইটার নাম আমরা সব থেকে বেশি ইউজ করি, তাহলে কি আসবে? জেনেরিক নেম আর ট্রেড নেম। এরপরে এগুলোর এক্সাম্পল বলতে হবে সিরিয়ালি। এরপরে এই যে ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বিভিন্ন রুটসের দরকার পড়ে। তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা বিভিন্ন রুট ইউজ করে থাকি। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রুট আছে, সেই রুটগুলো কি কি? একটা এন্টেরাল রুট আর একটা হলো প্যারেন্টেরাল রুট। ঠিক আছে, মানে মেইন দুইটা হেডলাইন। তাহলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কি কি রুট? এন্টেরাল রুট আর একটা প্যারেন্টেরাল রুট। ঠিক আছে, তো এন্টেরাল রুটের মধ্যে কি কি আছে? সর্বপ্রথম আমরা মুখের দিকে তাকাই, মুখের মধ্যে কি কি আছে? ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল, এগুলা। এবং এরপরে আছে রেকটাল। অর্থাৎ এই চারটাকে কিন্তু আমরা এন্টেরিক রুটের মধ্যে রাখতে পারি। তাহলে কি কি? ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল এবং রেকটাল, এরা ইন্টেরাল রুটের মধ্যে। এরপরে আসবে প্যারেন্টেরাল রুট। তো প্যারেন্টেরাল রুটের মধ্যে কি আছে? প্যারেন্টাল রুটের মধ্যে সাবকিউটেনিয়াস রুট, ইন্ট্রাভেনাস রুট, ইন্ট্রামাসকুলার রুট, তারপরে ট্রান্সডার্মাল রুট। এখন এই কোন রুটের মধ্যে কি কি সেটা একটু মানে উদাহরণ পড়তে হবে, কোন রুটে আমরা কি কি ড্রাগ সাধারণত দিই বা দিতে পারি সেটা। তো ফার্স্টে ওরাল, মোস্ট অফ দ্য ড্রাগ আমরা বেশিরভাগ ড্রাগে কি মুখের মাধ্যমে ইনটেক করি, মানে এটা বলতে পারি যে মোস্ট অফ দ্য ড্রাগ। কিছু এক্সেপশনাল আছে, সেই এক্সেপশনালগুলোর নাম অসম্ভব ইম্পর্টেন্ট, এবং এবারে ফার্স্ট টু লাস্ট সাজটা মুখস্থ করতে এবং কোনটা কেন। অর্থাৎ কিছু ড্রাগ আছে যেগুলোকে ওরালি দেওয়া যায় না, এগুলোর নাম মুখস্থ করতে হবে, কোনটাকে কেন দেওয়া যায় না এটা মুখস্থ করতে হবে, যেটা রিটেনে আসবে। প্রত্যেকবার যখনই এই টপিক্সটা থাকবে সেখানে ওই কোশ্চেনটা দেবেই, কোন কোন ড্রাগ ওরালি দেওয়া যায় না এবং কেন দেওয়া যায় না। অ্যাটলিস্ট 4 থেকে 5টা আমাদের অবশ্যই জানতে হবে। সবার আগে আমরা সংক্ষেপে G10 বলে থাকি, গ্লিসারাইন ট্রাইনাইটেড। এই ড্রাগটা ওরালি দেওয়া যায় না। এরপরে ইনসুলিন, হেপারিন, তারপরে অক্সিটোসিন এবং এরপরে পেনিসিলিন। আমরা সাধারণত এই 5টা ড্রাগের নাম বলতে পারি। তাহলে কী কী গেল? জিটিএন বা গ্লিসারাইন ট্রাইনাইটেড, ইনসুলিন, হেপারিন, অক্সিটোসিন এবং মেথিসিলিন। ঠিক আছে, এখন এরপরে জিজ্ঞাসা করবে আচ্ছা গ্লিসারাইন ট্রাইনাইটেড কেন দেওয়া যায় না? গ্লিসারিন ট্রাইনাইটেড এটা দেওয়া যায় না কারণ এটা ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্ট করে। ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্ট সম্পর্কে তোমরা পরে পড়বা ড্রাগ অ্যাবজর্পশনের মধ্যে, কিন্তু এখনও আমি একটু বলবো, কারণ এটা না বুঝলে এটা বুঝতে পারবে না যে কেন গ্লিসারিন ট্রাইনাইটেড ফার্স্ট পাস মানে গ্লিসারিন ট্রাইনাইট কেন মুখে দেওয়া যায় না।
ওরালি ইনটেক করা যায় না। এই যে ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্ট যেটা, এর অন্য নাম হলো প্রি সিস্টেমিক সার্কুলেশন বলা হয়। অর্থাৎ আমরা একটা ড্রাগ ইনটেক করব, তো ইনটেক করার পর এটা সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার পূর্বেই যদি এটা মেটাবলিজম হয়ে যায়, তাহলে এটাকে তখন কি বলা হবে? এটাকে তখন প্রি সিস্টেমিক সার্কুলেশন বা ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্ট বলে। তো এই যে ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্ট, এই ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্টের মেইন অর্গান কোনটা? লিভার। এক কথায় লিভারটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্টের মেইন অর্গান। এছাড়াও আরও কিছু আছে, যেমন লাংস, স্টোমাক, ইন্টেস্টিনাল ওয়াল, এগুলোতেও ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্টটা হতে পারে। তো এখন ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্টটার ভিতরে আবার অনেক ড্রাগ আছে যেগুলো হাই ফার্স্ট পাস মেটাবলিজম, ইন্টারমিডিয়েট ফার্স্ট পাস মেটাবলিজম এবং লো ফার্স্ট পাস মেটাবলিজম। এগুলো পরে জানতে পারবা, আমি এখন জাস্ট অল্প কিছু যেগুলো খুব মেইন সেগুলো বলি। হাই ফার্স্ট পাস মেটাবলিজমের ভিতরে এই যে আমি যেটা নিয়ে আলোচনা করছি, জিটিএন বা গ্লিসারিন ট্রাইনাইট্রেট, এটা কিন্তু হাই ফার্স্ট পাস মেটাবলিজমের মধ্যে পড়ছে। এরপরে ইন্টারমিডিয়েট ফার্স্ট পাস মেটাবলিজমের মধ্যে একটা কমন ড্রাগ আছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনটা কিন্তু ইন্টারমিডিয়েট ফার্স্ট পাস মেটাবলিজমের মধ্যে পড়ে। আর এরপরে লো ফার্স্ট পাস মেটাবলিজমের মধ্যে একটা কমন ড্রাগের নাম আছে ফেনোবারবিটাল। আপাতত এগুলো জানলেই চলবে। তো যদি ম্যাম একটু ট্রিকি কোশ্চেন জিজ্ঞাসা করে, আচ্ছা যে ড্রাগটাকে ফার্স্ট পাস, যে ড্রাগগুলো ফার্স্ট পাস মেটাবলিজম ইফেক্ট আছে, তাহলে এখন এইগুলোর এর থেকে বাঁচার উপায় কি? আমরা রুট চেঞ্জ করে দেবো। ওরালি দেওয়া যাচ্ছে না, ওরাল ছাড়া বাকি যে রুটগুলো আছে সেই রুট দিয়ে দিব, বাস শেষ। ঠিক আছে, তাহলে এটা গেল যে আমাদের ওরালি কী কী। আমি আসি এখন কিসের মধ্যে, যে ওরালি কী কী ড্রাগস দেওয়া যায় না। তাহলে একটা গেল জিটিএন, জিটিএনের পরে কি আসবে? ইনসুলিন। এই ইনসুলিনটা কি? ইনসুলিনটা কিন্তু নিজে পেপটাইড একটা ফর্ম, যেটা আমাদের বিভিন্ন ডাইজেস্টিভ যে এনজাইম থাকে, ডাইজেস্টিভ এনজাইম দ্বারা এটা ডিস্ট্রয়েড হয়ে যায়, এই জন্য এটাকে মুখে দেওয়া যাবে না। বা বিভিন্ন ধরনের প্রোটিলাইটিক এনজাইম দ্বারা এটা সাধারণত ডিস্ট্রয়েড হয়ে যায়। এরপরে হেপারিন, এই হেপারিনটার একটু এর যে সাইজ বা শেপ, এই হেপারিনটা ওরালি অ্যাবজর্ব হয় না। কেন? মানে এর সাইজের মধ্যে একটা পলিঅ্যানিয়নিক চার্জ থাকে, সাইজটা একটু অন্যরকম এবং একটু পলিঅ্যানিয়নিক চার্জ থাকে। এই সকল বিভিন্ন কারণে হেপারিনটা কি করে, এই যে মেমব্রেন থাকে, মেমব্রেনটাকে সে রেডিলি ক্রস করতে পারে না, এই জন্য এটা সাধারণত ওরালি দেওয়া হয় না। এরপরে আসে তোমার মেথিসিলিনটা আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড বা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা দ্বারা ডিস্ট্রয়েড হয়ে যায়, এই কারণে মেথিসিলিনও ওরালি দেওয়া যায় না। মেথিসিলিনের পরে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো 5 নম্বর অক্সিটোসিন। অক্সিটোসিনটা আমাদের স্টমাক এবং ইন্টেস্টাইন দুই জায়গাতেই ডিস্ট্রয়েড হয়ে যাবে, এই কারণে অক্সিটোসিন আমরা দিতে পারবো না। তাহলে ওরালে আমরা কী কী ড্রাগ দিতে পারি না? 1 জিটিএন, 2 নম্বর ইনসুলিন, তারপরে হেপারিন, তারপরে অক্সিটোসিন, এরপরে মেথিসিলিন। এই ড্রাগগুলোকে আমরা ওরালি দিতে পারবো না। তো আমি রুট পড়াচ্ছিলাম, রুটের মধ্যে ওরাল রুটের মধ্যে থেকে এতক্ষণ কী কী ড্রাগ ওরালি দেওয়া যায় না সেটা বললাম। ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্ট কী আছে বা এর এক্সাম্পল সেগুলো বলেছে। এরপরে ওরাল রুটের পরে আসবে সাবলিঙ্গুয়াল। তো সাবলিঙ্গুয়ালটা, এই সাবলিঙ্গুয়াল রুটে দিলে কিভাবে কাজ করে, এটা মেনলি তোমার লিঙ্গুয়াল যে ভেইনটা আছে, এই লিঙ্গুয়াল ভেইনের মাধ্যমে এরা অ্যাবজর্ব করার মাধ্যমে এর মাধ্যমে কাজ করে। যেমন এই যে গ্লিসারিন ট্রাইনাইট্রেট, যেটা এটাও সাবলিঙ্গুয়ালের মধ্যে বলা যেতে পারে। এরপর আছে বাক্কালের মধ্যে কি আসবে? টেট্রাসাইক্লিন, এক্সাম্পল জানলে চলবে। আর রেকটাল সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি যে রেকটাল যখনই আসবে সাপোজিটরি, কোনো কথা নেই, বিভিন্ন ধরনের যে সাপোজিটরি আছে এগুলো রেকটালে ইউজ করা হয়। এরপরে তাহলে আমাদের এন্টেরাল রুট শেষ। এন্টেরাল রুটের পরে আসবে প্যারেন্টেরাল রুট। প্যারেন্টেরাল রুট কী কী আছে? প্রথমে বলছে সাবকিউটেনিয়াস রুট আছে, ইন্টারভেনাস রুট আছে, ইন্টারমাসকুলার রুট এবং আরেকটা আছে ট্রান্সডার্মাল রুট। তো সাবকিউটেনিয়াস রুট দেখি কী দেখা যায়? প্রথম কথা হলো ইনসুলিন আমরা কোথা দিয়ে ইউজ করি? সাবকিউটেনিয়াস রুটে। এরপর ইন্ট্রাভেনাস, যত
ইমার্জেন্সি কাজ আছে, সব ইমার্জেন্সি কাজে কিন্তু সবার ফার্স্ট চয়েস আছে ইন্টারভেনাস রুট। ঠিক আছে, এই ইন্টারভেনাস রুট দিয়ে বিভিন্ন ধরনের ড্রাগ, যেমন থায়োপেন্টাল সোডিয়াম, ঠিক আছে, থায়োপেন্টাল সোডিয়াম দেওয়া যায়। এবং ড্রাগ ছাড়া আর কি দেওয়া যায়, ব্লাড ট্রান্সমিশন। ব্লাড ট্রান্সমিশন আমরা সাধারণত ইন্টারভেনাস রুটে করি, এটা আরেকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এক্সাম্পল। ইন্ট্রামাসকুলার, এখন ইন্ট্রামাসকুলার কি আছে, ইন্ট্রামাসকুলার দিয়ে আমরা দিই ডায়াজিপাম। ডায়াজিপাম সম্পর্কে তোমরা সামনে ডিটেলস পড়বা, তো এখন আপাতত জানো যে ইন্ট্রামাসকুলার দিয়ে কী কী দেওয়া যায়, ডায়াজিপাম, তারপরে বেনজাইল পেনিসিলিন ইত্যাদি, এগুলা আমরা ইন্ট্রামাসকুলার ইউজ করি। আর সর্বশেষ যেটা ট্রান্সডার্মাল, এই ট্রান্সডার্মালটা খুব কম ইউজ করা হয়, কারণ এর জন্য একটু সার্জিক্যাল প্রসিডিউরের প্রয়োজন আছে। যেমন নরপ্ল্যান্ট, কমিউনিটি মেডিসিন, থার্ড ইয়ারের কমিউনিটি মেডিসিনের মধ্যে তোমরা পড়ে আসছো নরপ্ল্যান্ট সম্পর্কে। এই নরপ্ল্যান্টটা ইউজ করতে গেলে কিন্তু সার্জিক্যাল প্রসিডিউরের দরকার পড়ে। তো নরপ্ল্যান্টটা ট্রান্সডার্মালের একটা এক্সাম্পল। এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে এই যে এতক্ষণ যে রোডগুলো বললাম, এই রোডগুলো থেকে ইনফ্রেবলি রিটেনে কোশ্চেন আসে। কি কোশ্চেন আসবে, এগুলোর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো রিটেনে কোশ্চেন আসবে, অসপিতে থাকবে, এবং সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ভাইভাতেও জিজ্ঞাসা করবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। তো সবার প্রথমে এখন সবগুলো রুট তো খুব বেশি ইম্পর্টেন্ট না, সবগুলো রুট জানতে হবে, এখন মোটামুটি আইটেমের জন্য সবই পড়তে হবে। আর প্রপের সময় রিটেনের জন্য বা ভাইভার জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ওরাল, তারপর ইন্ট্রাভেনাস, রেকটাল, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। ওরাল, ইন্ট্রাভেনাস, রেকটাল, এই তিনটা অবশ্যই একেবারে ঝাঁঝরা করে ফেলতে হবে, সবগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো। তো ফার্স্টে ওরালের মধ্যে আসি। ওরাল যে ড্রাগগুলো আছে, ওরালের অ্যাডভান্টেজ কি, ওরালের সর্বপ্রথম অ্যাডভান্টেজটা হলো এটা কিন্তু ইজিলি অ্যাডমিনিস্ট্রেটেড করা যায় এবং সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড করা যায়, অর্থাৎ আমার ড্রাগটা আমি নিজে নিতে পারবো, এতে অন্য কারো হেল্পের কোনো দরকার নেই, আমি আমার ড্রাগটা আমি নিজে ইউজ করতে পারবো, এটা প্রথম সুবিধা। এরপরে সাধারণত ওরালি যে ড্রাগগুলো থাকে অনেক চিপ, মানে সস্তায় পাওয়া যায়, এবং আমরা ওরালি ড্রাগগুলো ডেলি অ্যাক্টিভিটিতে কোনো ইফেক্ট করে না, অর্থাৎ ওরালি ড্রাগ ইউজ করার পর আমরা যে কোনোভাবে ইজিলি ইউজ করতে পারি। এরপরে স্ট্রিক্ট স্টেরিলাইজেশন দরকার পড়ে না, যেমন আমি মুখের মাধ্যমে ওরালি ড্রাগটা নেব, এই জন্য আমার কোনো স্টেরিলাইজেশন প্রসিডিউরের দরকার নেই, যেটা কিন্তু ইন্টারভেনাস রুট করতে গেলে আমরা ভেইনের ওইখানে আগে ডিসইনফেক্টেড বা ক্লিন ওই জায়গাটাকে স্টেরিলাইজেশন করে নিতে হবে আগে, তারপরে এটা পুশ করতে হবে, সেই ঝামেলাটা কিন্তু ওরালের ক্ষেত্রে নাই, এটার আর একটা অ্যাডভান্টেজ। এখন তাহলে এইগুলা গেল এর অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ হলো কোনো আনকনশাস বা নন কোঅপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু কখনো দিতে পারবে না, কারণ এটা সেলফ অ্যাডমিনিস্ট্রেট করার মতো একটা ড্রাগ ওরাল রুটটা। তো এখানে তো যদি সে আনকনশাস বা নন কোঅপারেটিভ থাকে তাহলে তো সে এটা ইউজ করতে পারবে না। এরপরে যে সকল পেশেন্টের ভমিটিং হচ্ছে বা কন্ট্রাস্টেড ডায়রিয়া হচ্ছে বা বিভিন্ন ধরনের ম্যাল অ্যাবজেশন আছে তাদের ক্ষেত্রে এটা ভুলেও দেওয়া যাবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটাই যে ফার্স্ট পাস ইফেক্ট, এটা তো পড়াইলামই যে ওরালি দিলে কি সমস্যাটা হবে, ডিসঅ্যাডভান্টেজ কি, ফার্স্ট পাস হেপাটিক ইফেক্টটা হয়ে যাবে, ওরাল ছাড়া বাকি রুটগুলো তখন ইউজ করতে হবে। আর কিছু ড্রাগ আছে যেগুলো ওরালে দিতে পারে না, সেগুলো নামতে বলছি। তাহলে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সর্বপ্রথম আমরা কি বলবো, যে আনকনশাস এবং নন কোঅপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারবো না। তারপরে এটা আর একটা ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি কন্ডিশনে এটা কখনোই ইউজ করা যাবে না, কারণ এটা অনেক স্লোলি অনসেট অ্যাকশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ইমার্জেন্সি কন্ডিশনে আমরা কখনোই ওরাল রুটটাকে ইউজ করতে পারবো না, কারণ ওরাল রুটে ড্রাগ দিলে এটা অ্যাকশন করতে অনেক সময় লাগবে, ঠিক আছে, এই কারণে আমরা ইমার্জেন্সি কন্ডিশনে এটা ইউজ করবো না। তাহলে ওরালের পরে আসবে আমাদের যে সাবলিঙ্গুয়ালটা কিন্তু একটা ভালো একটা রুট, যেটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব দ্রুত কাজ করবে, এবং এটা এখানে যেমন ওরালের মতো ডিসঅ্যাডভান্টেজ ফার্স্ট পাস হেপাটিক ইফেক্ট এটা এদের নাই, এবং এরা গ্যাস্ট্রিক যে HCl দ্বারা ডেস্ট্রয়েড হয় না। তাহলে কি সুবিধা পাইলাম, র্যাপিড অনসেট অফ অ্যাকশন,
ফার্স্ট পাস হেপাটিক ইফেক্ট নাই এবং এটা গ্যাস্ট্রিক যে HCl আছে গ্যাস্ট্রিক HCl দ্বারা পেস্ট্রেট হবে না। তবে আর সাবলিঙ্গুয়ালের ডিসঅ্যাডভান্টেজটা কি? সাবলিঙ্গুয়ালটা অবশ্যই এই ফাউল স্মেলিং বা ইরিটেটিং কোনো ড্রাগ কিন্তু সাবলিঙ্গুয়াল দেওয়া যাবে না, ঠিক আছে, কখনোই এটা ইউজ করা যাবে না। এবং সাধারণত যারা ওয়াটার সলুবল ড্রাগ থাকে এইগুলো সাবলিঙ্গুয়ালে দিলে তেমন কোনো কাজ করবে না। তার মানে ওয়াটার সলুবল ড্রাগগুলো এবং ফাউল স্মেলিং এবং ইরিটেটিং যে ড্রাগগুলো আছে এগুলোকে আমরা সাবলিঙ্গুয়ালে দিব না। এরপরে আসবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট 100% ইম্পর্টেন্ট, ইন্টারভেনাস। একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে, অ্যাটলিস্ট 5 থেকে 7টা করে অ্যাডভান্টেজ এবং 5টা করে ডিসঅ্যাডভান্টেজ একেবারে ঝাঁঝরা করে ফেলতে হবে। ইন্টারভেনাস রুট, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে কোন রুট সবার আগে? ইন্টারভেনাস রুট। এখানে নো কন্ডিশন, যদি জিজ্ঞেস করে যে ইমার্জেন্সি রুট বেস্ট কোনটা, ইন্টারভেনাস। র্যাপিড অনসেট অফ অ্যাকশন বিভিন্ন ধরনের ইমার্জেন্সি কন্ডিশনে ইউজ করা হয়। এরপরে এটার বায়ো অ্যাভেলেবিলিটি 100%। বায়ো অ্যাভেলেবিলিটি কি এগুলো সম্পর্কে তোমরা আরও সামনে জানতে পারবে, আপাতত এইটুকু জানো যে বায়ো অ্যাভেলেবিলিটিটা 100%। এরপরে এটা কিন্তু আনকনসিয়াস এবং নন কোঅপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে দেওয়া যাবে, কারণ এটা তো সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড না, এটা পেশেন্টটা নন কোঅপারেটিভ থাক আর আনকনসিয়াস থাক সমস্যা নেই, এটা অন্যজন তাকে পুশ করবে। এরপরে এটা কিন্তু এখানে কোনো ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম বা ফার্স্ট পাস যে ইফেক্ট সেই ইফেক্টটা কিন্তু এদের পড়ে না, এটা একটা সুবিধা। এবং লার্জ ভলিউম অফ ড্রাগ এদের মাধ্যমে পুশ করা যায়। তারপর ওয়াটার সলুবল যে ড্রাগগুলো থাকে এগুলোও দেওয়া যাবে, ওয়াটার সলুবল ড্রাগ দেওয়া যাবে, লার্জ ভলিউম অফ ড্রাগ দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে ইন্টারভেনাস যে ড্রাগ, ইন্টারভেনাস ড্রাগের ডিসঅ্যাডভান্টেজ কী কী? ডিসঅ্যাডভান্টেজ প্রথম যেটা সেটা হলো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে, অর্থাৎ আমরা যেখানে পুশ করলাম ওইখানে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে, তারপর এখানে ইনফেকশন হতে পারে এবং একসময় দেখা যাবে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, যেমন থ্রোম্বো এম্বলিজম, তারপরে এম্বলিজম, থ্রোম্বোফ্লেবাইটিস, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। এরপরে আরেকটা জিনিস যেটা কিন্তু বাই চান্স যদি ভুলে কোনো টক্সিক ড্রাগ বা একটা ড্রাগের ডোজের অনেক বেশি ড্রাগ ইন্টারভেনাসলি ভুলে দেওয়া হয়, সেটা কিন্তু আর ব্যাক করার সুযোগ নাই, ঠিক আছে, সেটা ভুলেও কিন্তু আর ব্যাক করার সুযোগ নেই, কারণ যেটা তুমি একবার ইন্টারভেনাস দিয়ে পুশ করে ফেলবো ওটা আর কীভাবে ব্যাক করবো? ব্যাক করার কোনো ওয়ে নেই। তার মানে এটা খুবই সাবধানের মাধ্যমে পুশ করতে হবে। একটা স্ট্রিক্ট স্টেরিলাইজেশন দরকার পড়ে, যেটা কিন্তু ওরালের ক্ষেত্রে দরকার পড়ে নেই, কিন্তু ইন্টারভেনাসে কিন্তু অবশ্যই স্ট্রিক্ট স্টেরিলাইজেশন দরকার পড়ে। এবং এর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আরেকটা থাকলো যে সেলফ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পসিবল, মানে খুবই মুশকিল, মানে পসিবল নাই বলা চলে, কারণ নিজের ভেইনের মধ্যে নিজে ড্রাগ পুশ করা এটা অনেকটাই টাফ, কারণ পেইনফুল একটা কন্ডিশন, অন্যজন হেল্প না করলে এটা খুব মুশকিল। তাহলে এগুলো গেল ইন্টারভেনাস ড্রাগের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে রেকটাল। রেকটালটাও একটা গুরুত্বপূর্ণ একটা রুট। রেকটাল আমরা কখন ইউজ করব? তো দেখা মানে অ্যাডভান্টেজটা কি? প্রথম অ্যাডভান্টেজ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো যে রেকটালটা যে সকল পেশেন্ট ওষুধটা ওরালি নিতে পারতেছে না, বা দেখা যাচ্ছে এমন কোনো কন্ডিশন প্রচুর পরিমাণে ভমিটিং আছে বা আনকনসিয়াস পেশেন্ট, তাহলে সে তো ভুলেও ওরালি ড্রাগটা ইনটেক করতে পারবে না, তখন তাকে রেকটালে ড্রাগটা দিতে হবে। এরপরে দেখা যাবে ফার্স্ট পাস হেপাটিক। এখন জেনারেলি ফার্স্ট পাস হেপাটিক ইফেক্টটা কিন্তু সব কিছুর অ্যাডভান্টেজের মধ্যে আসবে, শুধু একটা ছাড়া, কোনটা? ওরালি। অর্থাৎ ওরাল ছাড়া মোটামুটি বাকি সব রুটই ফার্স্ট পাস যে হেপাটিক ইফেক্ট আছে এটা অ্যাভয়েড করে চলে, মানে এটা সবগুলোর মধ্যে আমরা ইনভেরিয়েবলি লিখে দিতে পারি, সমস্যা নেই। এরপরে আর এর মোস্ট আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা সাবলিঙ্গুয়ালের মধ্যে পড়েছিলাম, যেটা কিন্তু ইরিটেন্ট এবং যে ফাউল স্মেলিং যে ড্রাগগুলো আছে এগুলো কিন্তু সাবলিঙ্গুয়ালে আমরা দিতে পারি না, তাহলে সেগুলো সাবলিঙ্গুয়ালে দিতে পারবো না, কিন্তু রেকটালে তো পুশ করা যাবে, কারণ রেকটালের সঙ্গে তো ফাউল ইরিটেটিং বা এর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এবং যেহেতু আমরা রেকটাল দিয়ে প্রবেশ করতেছি, মানে ওরাল রুটে দিচ্ছি না, তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড দ্বারা ডিস্ট্রয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ আমরা ওরাল দিয়ে যে কারণে দিতে পারবো না তার ঠিক উল্টা কারণগুলোতে আমরা
রেকটাল রুটটা ইউজ করতে পারবো। এখন রেকটাল রুটের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সর্বপ্রথম যে ডিসঅ্যাডভান্টেজ সেটা একটা ইমব্রেসিং প্রসিডিউর বা একটা ইমব্রেসিং প্রসেস। কারণ কি? কারণ এখানে কিন্তু পেশেন্টের প্রাইভেসি লস হওয়ার সম্ভাবনা আছে এবং অনেকেই এই কারণে রেকটাল রুটটাকে অ্যাভয়েড করতে যাবে, কারণ প্রাইভেসিটা তো সবার আগে। এটা হলো ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ। এবং ওরাল, যেমন ওরালে ভমিটিং হলে কিন্তু ওরাল ড্রাগ যেমন দেওয়া যায় না, তেমন এদিকে ডায়রিয়া যদি হয় তাহলে কিন্তু তখন রেকটাল রুটটা ইউজ করা যাবে না। এটা আর একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এবং রেকটাল আর এর সঙ্গে আরেকটা বলে দিতে পারি যে মাঝে মাঝে ইরিটেশন অকার হতে পারে, অর্থাৎ আমাদের যে রেকটাল রুটটা আছে, রেকটালের আশপাশ দিয়ে আমাদের ইনফ্লামেশন বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সাধারণত এই তিনটা ডিসঅ্যাডভান্টেজটাই বেশি থাকে এদের। তাহলে কী কী থাকে? এটা একটা ইমব্রেসিং প্রসিডিউর বা ইমব্রেসিং প্রসেস। তারপরে ডায়রিয়ার পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা দিতে পারবো না, রেকটাল রুট ইউজ করতে পারবো না। আর একটা হলো যে রেকটাল যে এরিয়াগুলো থাকে সে তার আশপাশ দিয়ে ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে। এরপরে বাকি আছে আর তিনটা রুট, যেমন ইন্ট্রামাসকুলার, ইনহেলেশন এবং ট্রান্সডার্মাল। এগুলো টুকটাক হালকা কিছু জানলে চলবে। যেমন ইন্ট্রামাসকুলারটাও র্যাপিড অনসেট অফ অ্যাকশন ইউজ করতে পারি এবং এর বায়ো অ্যাভেলেবিলিটা কিন্তু 75 to 100%, মানে এটাও অনেক ভালোই বায়ো অ্যাভেলেবিলিটি আছে। আর যেটা ডিসঅ্যাডভান্টেজ, ইন্ট্রামাসকুলার মাসেলের মধ্যে এটা দিয়ে কিন্তু এটা মানে এটা পেইনফুল একটা প্রসিডিউর, অনেক বেশি পেইন হবে যদি ইন্ট্রামাসকুলারটা ইউজ করা হয়, ঠিক আছে। এটা প্রথমে বলতে পারি। এবং সব থেকে মোস্ট আর একটা ইম্পর্টেন্ট, যেটা হেমাটোমা ফর্মেশন হতে পারে। যদি আমরা ইন্ট্রামাসকুলার রুটে ইনজেকশন পুশ করি তাহলে কিন্তু হেমাটোমা ফর্মেশন হতে পারে এবং এই হেমাটোমা ফর্মেশনটা এর একটা গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ। আর একটা সেলফ মেডিকেশন, অবশ্যই যেভাবে ভেনাসে সেলফ মেডিকেশন সম্ভব না, এটাও তাই ইন্ট্রামাসকুলার সেলফ মেডিকেশন সম্ভব না এবং এটা যত সম্ভব এক্সপেন্সিভ। সাধারণত যে ইন্ট্রামাসকুলার ড্রাগগুলো থাকে এরা এক্সপেন্সিভ হয় অনেকটাই। এরপরে আমাদের ইনহেলেশন যে রুট, এটা একটা গুরুত্বপূর্ণ রুট। এটা সামনে দ্বিতীয় টার্মের মধ্যে তোমরা এটা পড়বা যে ইনহেলেশন রুটের সম্পর্কে বিভিন্ন ডিটেলস আছে। এখন যেটা জানবা সেটা প্রলং ডিউরেশন অফ অ্যাকশন, অর্থাৎ দীর্ঘক্ষণ অ্যাকশন করতে হবে, সেই সকল কাজে ইনহেলেশন রুটটা ইউজ করা সব থেকে ভালো এবং অনেক কার্যকারী। এবং যখন ইনহেলেশন দুঃখিত, এটা সাবকিউটেনিয়াস রুটের কথা আমি বলতেছি। সাবকিউটেনিয়াস রুট হচ্ছে প্রলং ডিউরেশন অফ অ্যাকশন। যেই ড্রাগটা আমার প্রলং ডিউরেশন অফ অ্যাকশন করতে হবে সেই ড্রাগের ক্ষেত্রে আমরা কোন রুট ইউজ করবো? সাবকিউটেনিয়াস কি করে? প্রলং ডিউরেশন অফ অ্যাকশন। এবং যে ফাউল স্মেলিং এবং ইরিটেটিং যে ড্রাগগুলো থাকবে, এই ফাউল স্মেলিং এবং ইরিটেটিং ড্রাগগুলোকে আমরা সাবকিউটেনিয়াসে দিতে পারবো, ঠিক আছে। এখানে দিলে তো কোনো স্মেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখানে ইউজ করতে পারবো। এবং এখানে সেলফ মেডিকেশন পসিবল। ওরাল, তার মানে যদি জিজ্ঞাসা করা হয় যে সেলফ মেডিকেশন পসিবল এমন কী কী আছে রুট আছে, তার মানে ওরাল রুট, তারপরে সাবকিউটেনিয়াস রুট, এগুলো আমরা সেলফ অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি। তবে সাবকিউটেনিয়াসের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা কিন্তু পেইনফুল, অবশ্যই পেইনফুল। যেহেতু সাবকিউটেনিয়াস রুটে নেওয়া হবে এটা পেইনফুল এবং যে যখন পেইনফুল করবে তখন এটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা করতে পারে। এবং লার্জ ড্রাগ, মানে লার্জ ডোজ অফ ড্রাগ কিন্তু কখনোই সাবকিউটেনিয়াস রুটে দেওয়া যায় না, ঠিক আছে। তাহলে এটা গেল সাবকিউটেনিয়াস। এরপরে আসবে আমাদের ইনহেলেশন যে রুট। ইনহেলেশন রুটটা কিন্তু র্যাপিড অনসেট অফ অ্যাকশন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারে যে র্যাপিড অনসেট অফ অ্যাকশন কোন রুট দিয়ে র্যাপিড অনসেট অফ অ্যাকশন পাওয়া সম্ভব। তো আমরা কি বলবো? র্যাপিড অনসেট অফ অ্যাকশনের সবার প্রথমে আমরা বলবো ইন্ট্রাভেনাস, দেন বলবো ইন্ট্রামাসকুলার পরে বলবো রেকটাল, এরপরে ইনহেলেশন, অর্থাৎ চারটা রুট। এবং চারটা রুটের নাম মাস্ট মুখস্থ করতে হবে। কী কী? ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, তারপরে ইনহেলেশন আর রেকটাল, ঠিক আছে। এই চারটা রুট কি, এইগুলোকে আমরা ইমার্জেন্সি রুট হিসেবে করি যারা র্যাপিড অনসেট অফ অ্যাকশন করবে।
তাহলে ইনহেলেশনের সুবিধা কি? একটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন, তারপরে যে আর একটা কমন, যেগুলো ওরাল ছাড়া বাকি ওরাল, একমাত্র ওরাল রুট ছাড়া বাকি সবগুলো রুটের কমন অ্যাডভান্টেজটা কি? যেটা ফার্স্ট পাস, এটা মেটাবলিক যে ইফেক্ট আছে এটাকে অ্যাভয়েড করে চলে। আচ্ছা, এবার ইনহেলেশন রুট এর কিছু সব কিছুরই কোনো না কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকেই, তাই ইনহেলেশন রুটেরও ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এর ডিসঅ্যাডভান্টেজটা হলো এটা সিস্টেমিক টক্সিসিটি করে। সিস্টেমিক টক্সিসিটি বলতে সাধারণত এটা আমাদের লাংস এবং হার্টের প্রতি একটা ব্যাড ইফেক্ট এটা তৈরি করে, ঠিক আছে, যখন আমরা ইনহেলেশন রুটটা ইউজ করব। এবং ইনহেলেশন রুটটা ইউজ করতে গেলে সাধারণত কিছু স্পেশাল অ্যাপারেটাস দরকার পড়ে। ইনহেলেশন রুটে আমরা কি ইউজ করি? নেবুলাইজার ইউজ করি। তার মানে সেই নেবুলাইজার ইউজটা মেশিন ইউজটা তো আমাদের শিখতে হবে, তার মানে স্পেশাল অ্যাপারেটাস দরকার পড়তেছে, আমি চাইলেই নিতে পারবো না, স্পেশাল অ্যাপারেটাস লাগবে, ঠিক আছে। তো মোটামুটি সবগুলো রুট হয়েছে, এখন বাকি আছে ট্রান্সটার্মাল যে রুট। ট্রান্সটার্মাল রুটটা একটু কম ইউজ করে, খুব কয়েকটা প্রসিডিউরের ক্ষেত্রে এটা লাগে, যেমন এক্সাম্পল বলছিলাম আমি নর প্ল্যান্ট, ঠিক আছে। তো এর ডিসঅ্যাডভান্টেজ, প্রথমে অ্যাডভান্টেজটা বলি, এটাও প্রোলং ডিউরেশন অ্যাকশন এবং ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্ট করে না, এটা তো কমন একটা অ্যাডভান্টেজ আছেই। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো যেটা, যে এর কিছু মাইনর সার্জিক্যাল প্রসিডিউর লাগে। যেমন আমি বলেছিলাম যে নর প্ল্যান্ট, আমরা যদি নর প্ল্যান্ট ইউজ করি ট্রান্সটার্মালের ক্ষেত্রে, উদাহরণ কি ছিল? নর প্ল্যান্ট। নর প্ল্যান্ট বসাতে গেলে এটা তো এমনিতে বসানো যাবে না, এটা মাইনর সার্জিক্যাল প্রসিডিউর দরকার পড়বে, এই কারণে ট্রান্সটার্মাল রুটটা একটু ডিফিকাল্ট। তাহলে আমাদের মোটামুটি রুটগুলো পড়ে শেষ, এবং প্রত্যেকটা রুট মানে 3টা রুট সবথেকে ভালো মতো পড়তে হবে, এটা আমি প্রথমে বলে নিয়েছি কি কি: ওরাল রুট, ইন্ট্রাভেনাস রুট এবং যে রেক্টাল রুট। এই 3টা একেবারে ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে ফেলতে হবে। ই10-এ আসবে, ভাইভাতে জিজ্ঞেস করবে এবং অস্পিতেও থাকবে, খুব খুব ইম্পর্টেন্ট। আর যদি জিজ্ঞাসা করা হয় যে ইমার্জেন্সি রুট কী কী, তাহলে আমি যে 4টার নাম বললাম, ইন্ট্রাভেনাস, তারপরে ইন্ট্রামাসকুলার, ইনহেলেশন এবং রেক্টাল রুট, এগুলোকে আমরা সাধারণত কী হিসেবে ইউজ করি? ইমার্জেন্সি রুট হিসেবে ইউজ করি। আর রুটগুলোর মধ্যে মোটামুটি এই ছিল। রুটের মধ্যে আমরা কোন কোন ড্রাগগুলো ওরালি দেওয়া যায় না, এটা অবশ্যই একেবারে ছোটস্থ করে ফেলবো, কারণ এটা রিটেন ভাইবার মানে সব কিছুতেই থাকবে, কোনো মিস নেই। তাহলে মোটামুটি আজকে আমাদের যে ক্লাসটা নেওয়ার কথা ছিল ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি, ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজির মোটামুটি সব কিছুই আমি সুন্দর মতো বলার চেষ্টা করেছি। এখন আর হয়তো কিছু বাকি নেই, মোটামুটি সব কিছুই হয়েছে। এরপর আমি একটু রিভিউ দিয়ে দিতে পারি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। শুরু থেকে গেছিলাম ফার্মাকোলজির ডেফিনেশন, তারপরে ফার্মাকোলজির বিভিন্ন ব্রাঞ্চ, তো ব্রাঞ্চের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ ছিল, তো ব্রাঞ্চ সবই পড়তে হবে না, ইম্পর্টেন্ট সবগুলো মানে কিছু 4 থেকে 5টা জানতে হবে ডেফিনেশনগুলো, জিনিসটা কি সেটা। আর জেনুইনলি পড়তে হবে কি? ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, তারপরে ফার্মাকোভিজিলেন্স এবং ফার্মাকোজেনেটিক্স, এই 4টা জিনিস খুব ভালো মতো জানতে হবে। এরপরে ড্রাগের ডেফিনেশন, ড্রাগের মধ্যে আমরা ড্রাগের ডেফিনেশনটা খুব ভালো মতো পড়তে হবে, ড্রাগটা কী জন্য ইউজ করি এবং ড্রাগের কী কী ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া 3টা কিন্তু খুব মনোযোগ সহকারে লিখে রাখতে হবে খাতায়। 3টা ক্রাইটেরিয়া 1966 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা প্রদত্ত 3টা ক্রাইটেরিয়া। এরপরে আসবে ড্রাগের সোর্সটা তো 100% ইম্পর্টেন্ট, রিটেন ভাইবা সব কিছুর জন্য ফার্স্ট টু লাস্ট সোর্সটা খুব ইম্পর্টেন্ট। এরপরে এই যে মেডিসিন এবং ড্রাগের যে পার্থক্যটা বলা হলো, রিটেনের জন্য পার্থক্যটা পড়তে হবে। এবং মেডিসিনের মধ্যে একটা মেডিসিন ধরতে গেলে আমি বলেছি 2টা জিনিস লাগে, একটা ড্রাগ যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হিসেবে কাজ করবে এবং এর সঙ্গে কিছু এক্সিপিয়েন্ট। তো এক্সিপিয়েন্ট কী কী আছে এবং এক্সিপিয়েন্টের ইউজ কী, এটা অবশ্যই উদাহরণ সহ মুখস্থ করে ফেলতে হবে। ড্রাগের সোর্সের পরে এতক্ষণ তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছি, কী কী রুট দিয়ে দেওয়া যায়, এন্টেরাল প্যারেন্টেরাল, রুটগুলোর নাম, এক্সাম্পল এবং প্রত্যেকটা রুটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পড়তে হবে। এরপরে আমাদের আছে ড্রাগের ফর্মুলেশন থেকে খুব বেশি কিছু করতে হবে না। ফর্মুলেশন থেকে আমি যেভাবে বলেছি যে মেইন 4টার মধ্যে কী কী আছে: সলিড, সেমি সলিড, লিকুইড এবং গ্যাসেস। এই গ্যাসেসের এইগুলোর মধ্যে যে উদাহরণগুলো আছে তার উদাহরণগুলো এবং
কী কী ড্রাগ দেওয়া যায় এগুলো পড়লেই হবে মোটামুটি। এরপরে আছে ড্রাগের নমেনক্লেচার, কী কী নামে ড্রাগটা দেখছে, একটা সেম ড্রাগের কী কী ব্র্যান্ড নেম বা ইয়েটি আছে, এরকম 4টা নেম: কেমিক্যাল নেম, জেনেরিক নেম, ট্রেড নেম, কোড নেম, যার মধ্যে কেমিক্যাল আর ট্রেড নেমটা অত বেশি লাগবে না, জেনেরিক এবং ট্রেড নেমটা অবশ্যই লাগবে। কেমিক্যাল আর কোড নেমটা অত বেশি লাগবে না, জেনেরিক এবং ট্রেড নেম এই দুটো একটু ডিটেলস পড়বা। আর রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা তো মাত্রই বলা হয়েছে। এই মোটামুটি আর কি। তো আশা করি সবাই ক্লাসটা থেকে অনেক উপকৃত হবা। আর আজকের মোটামুটি সবগুলো টপিকসই সুন্দরভাবে ট্রাস করার চেষ্টা করছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।